আপনার সাথে কথা বলতে চাই মূলত শেখ হাসিনার সাক্ষাৎকার এর বিষয়েই। তিনি আহ, একদিনে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং জানছি যে আরও সাক্ষাৎকার সেগুলো ওয়েট করছে, সেগুলো আসবে শীঘ্রই। এই প্রথমেই মূল কন্টেন্টে যাওয়ার আগে, মানে সাক্ষাৎকারের বিষয়বস্তুতে যাওয়ার আগে একটু জানতে চাই যে তিনি আসলে ইমেইলে রিপ্লাই পাঠাচ্ছেন, প্রশ্নের উত্তরগুলো ইমেইলে পাঠাচ্ছেন, তিনি কেন সরাসরি কথা বলছেন না? বা ধরেন তিনি নেতাকর্মীদের সাথেও যখন কথা বলছেন ভার্চুয়ালি, তিনি কখনো সামনাসামনি আসছেন না, এটি কেন, এটি বলতে পারেন? এটি আমার মনে হয় যারা সাক্ষাৎকার নিয়েছে, হ্যাঁ, এটা তো আমি ধরেন একটা আন্দাজ করতে পারি, কিন্তু রিয়েলিটি হচ্ছে কি, আহ, তিনি তার সুবিধার জন্য যারা ইন্টারভিউ নিয়েছে তাদের সাথে নিশ্চয়ই এরকম একটা এগ্রিমেন্টে গিয়েছে যে আমি এইভাবে ইন্টারভিউটা দিব। হুম। এবং ইনি তো এতদিন এরকম কোনো মিডিয়ার সাথে কথাও বলেনি। তো এখন মূল বিষয়টা হচ্ছে কি, আপনি আপনার কথাগুলা মানুষকে বা জনগণকে যে কিউরিসিটি আছে সেটা জানাতে চাচ্ছেন কিনা অথবা জানাচ্ছেন কিনা। তো সেই জায়গায় তো তিনি কথা বলা শুরু করেছেন। এবং এটাও আপনাকে মাথায় রাখতে হবে, দলের নেতা কর্মীদের সাথে কথা বলা এক জিনিস, আবার একটা আন্তর্জাতিক মিডিয়ায় কথা বলা আরেকটা জিনিস। তো আমার মনে হয় এই প্রশ্নটা সবচেয়ে ভালো বলতে পারবে যারা ইন্টারভিউ নিয়েছেন, তারা যে কেন আপনারা এইভাবে ইন্টারভিউ নিলেন, কিভাবে তাদের পক্ষ ইন্টারভিউ থেকে নিতে। আমি সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, যদি সাক্ষাৎকারটি সরাসরি দিতে চাইতেন বা যদি মুখোমুখি দিতে হতো সবচেয়ে ভালো, অথবা জুমে যদি এভাবে নেওয়া যেত, ফেস টু ফেস কথা, সেটা নিশ্চয়ই প্রেফার করেন। নিশ্চয়ই এখানে মানে শেখ হাসিনা এই বিষয়টি প্রেফার করেছেন যে তিনি ইমেইলে আমি দিতে সেটা চান। বলছি, মানে তাদের মূল টার্গেটটা ছিল যে ওনার বক্তব্যটা নেওয়া, এবং তারা সে বক্তব্যটা নিয়েছে। আমি মনে করি এখানে সাক্ষাৎকারটা তিনি ইমেলে কেন দিলেন অথবা সরাসরি কেন দিলেন না, সেটা কোনো খুব একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি না, যেখানে সারা বিশ্বই বা তাকিয়ে আছে ওনার কথা শোনার জন্য। দুঃখিত। হ্যাঁ, এটি আসলে একটা এমনি, এই জন্য শুরুর আগে একটু প্রশ্নটা করছিলাম। এবার একটু কন্টেন্টে আসি। যে রয়টার্সকে দেওয়া যে সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে, সরকারে বা বিরোধী দলে হোক তার পরিবারকে নেতৃত্বে থাকতে হবে, এমনটা নয়। নেতৃত্ব পরিবর্তনের কোনো আভাস আছে কি? মানে রিফাইন্ড আওয়ামী লীগেরও একটা আলোচনা আমরা শুনতে পাচ্ছিলাম, এরকম কোনো বার্তা আছে? না, আমি একটা কথা আপনাকে খুব ক্লিয়ারলি বলি, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না, কিন্তু একটা বিষয় কি, আওয়ামী লীগ তো প্রতিদিনই আপনার রিফাইন্ড হচ্ছে, অর্থাৎ প্রতিদিন তো আওয়ামী লীগ আহ, আগুনে পোড়া খাঁটি সোনার মতো পরিশুদ্ধ হচ্ছে, এবং এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। আওয়ামী লীগ যদি 49-এ প্রতিষ্ঠাকালীন সময়ে যে জায়গায় ছিল এখনো যদি সে জায়গায় থাকতো, তাহলে তো আওয়ামী লীগ আজকের জায়গায় পৌঁছতে পারতো না। তা আওয়ামী লীগ তো মানুষের, আওয়ামী লীগ শুধু না, যে কোনো একটা রাজনৈতিক দল যদি সেই দেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই অনুযায়ী কর্ম পরিকল্পনা গ্রহণ করতে না পারে, সেটা টিকে না। তো আমিও মনে করি বর্তমান প্রেক্ষাপটে ডেফিনেটলি আওয়ামী লীগ মানুষের পালসকে অনুধাবন করে সেইভাবে আগাবে। এবং সেখানে বঙ্গবন্ধু কন্যা যেটা বলতে চেয়েছেন, যে এটা এমন নয় যে এখানে তার পরিবার থেকে নেতৃত্ব দিতে হবে নর্দের। আরেকটা বিষয় হচ্ছে কি, আবার এটা এমনও নয় যে কর্মীরা কি চায় সেটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ কর্মীরা যদি মনে করে যে আমরা ওনার পরিবার থেকে চাই, সেখানে তো অন্য কারো কিছু বলা নেই, কারণ এই জিনিসগুলো তো আপনি আইন করে, আপনি মানুষের ভালোবাসাটাকে একটা আইন করে তো আপনি জি, সেটা ব্যবচ্ছেদ ঘটাতে স্পষ্ট। পারেন। যেটা সেটা স্পষ্ট। মানে তিনি নিজে থেকেই এটি বলছেন যে পরিবারকেই নেতৃত্বে থাকতে হবে, এমনটা আমার মনে নয়। হয় যে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ এমনই একটি রাজনৈতিক দল, যে দলটা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমার পরিবারকে দিতে হবে, সেটা ইট ইস নট ম্যান্ডেটরি, এটা না দিলেও আওয়ামী লীগ টিকে থাকবে। হয়তো ইনি সেটা ইন্ডিকেট করেছেন, হ্যাঁ, আমার যেটা মনে হয়। রয়টারই সেই সাক্ষাৎকারেই বলছে যে, মানে ওই প্রতিবেদনের মধ্যেই বলছে যে ১ বছর আগে যখন সজীব অজের জয় রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্র, তিনি বলেছেন যে যদি তাকে দায়িত্ব, দলের দায়িত্ব দিতে চায় তাহলে তিনি নিতে রাজি আছেন বা তিনি নিতে আগ্রহী জয় হবেন। বলেছেন যদি, যদি যদি কর্মীরা বা দল যদি মনে করে জি, আমি আসলে তাকে প্রশ্নটা এখানেই নেতৃত্ব করতে চাই যে শেখ হাসিনা কি চান নিতে হবে। দায়িত্ব দিতে? আর দায়িত্ব মানে আর কর্মীরাও কি চায় বা দল কি চায়, মানে আগ্রহী হবে সজীব অজয় জয়কে নেতৃত্বে নিতে? শুনুন, আপনি গত পরশু বঙ্গবন্ধু কন্যার এই বক্তব্যের পরে আমার মনে হয় না শেখ হাসিনা নেতৃত্ব দিতে চান কিনা এটা নিয়ে কোনো কোশ্চেন থাকতে পারে। আওয়ামী লীগের আমি কেন্দ্রীয় কমিটিতে আছি 2009 সাল থেকে, সে অবধি আজ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা
বেশ কয়েকবার খুব কড়া সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর এই দলের নেতৃত্বে থাকতে চান না, অন্য অন্য কাউকে চান। কিন্তু কর্মীরা বলছেন যে আপনি না থাকলে আমরা নাই। ইভেন আপনার এটাও মনে থাকার কথা, 91 সালে আওয়ামী লীগের পরাজয়ের পরে নির্বাচনে তিনি পদত্যাগ করেছিলেন, এবং তিনি পদত্যাগ করার পরে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী 32 নম্বরের শুধু বাড়ির সামনে নয়, পুরো রাস্তা ব্লক হয়ে গেছিল, তারা শুয়ে পড়েছিল, তারা আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছিল। এখন এই বাস্তবতাগুলো তো আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি দলটা করতে চান। উনি কতটুকু ডাক উপেক্ষা করতে পারবেন? জি, কিন্তু মানে আবার এটাও তো বাস্তবতা, তার বয়স ৭৮ বছর, সামনে ২৬-এ নির্বাচন যদি হয়, তারপরে আসলে মানে বয়সটাও তো একটা ম্যাটার। সেজন্যই তিনি হয়তো বলছেন কিনা যে আ তার পরিবারকেই নেতৃত্বে থাকতে হবে এমনটা না। সামনে তো পরিবর্তন আসতে হবে, একটা ন্যাচারাল প্রক্রিয়াতেই আসতে হবে। আসতে পারে, সেটাই উনি ইন্ডিকেট করেছেন, আসতে পারে। হ্যাঁ, তো মানে সেখানে উনি, আমার যেটা সেখানে মনে কি তার হয়েছে, তার মানে সজীব-অজীব জয়কে নেতৃত্ব দেওয়ার কোনো ইঙ্গিত কি কোথাও আপনাদের দলের মধ্যে কোথাও দেখেছেন? কারণ এই বক্তব্যে এটা ওর খুব স্পষ্ট হচ্ছে না। আমি বলছি কি, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তো আপার মানে উনি বলেছেন যে আওয়ামী লীগ টিকে থাকবে, আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্সে ফিরবে। সেটা সরকারি দল হিসেবে ফিরতে পারে, বিরোধী দল হিসেবে ফিরতে পারে, এবং সেই ক্ষেত্রে পরিবার থেকে নেতৃত্ব দেওয়াটা নন ম্যান্ডেটরি, দিতে হবে না ওদের। এখন এরপরে সজীব ওয়াজেদ জয়কে যদি কর্মীরা চায় তিনি আসবে, অথবা অন্য কাউকে চাইলে উনি আসবে, অথবা যদি সাইমন ওয়াজিদ পুতুলকে চায় উনি আসবে। আর এটা তো কর্মীদের প্রত্যাশা এবং তাদের দাবির ডিমান্ডের উপরে আমি মনে করি নির্ভর করে। জি। এবং উনি কি চান সেটাও নিশ্চয়ই একটা বড় ব্যাপার। আচ্ছা, দেখা যাক সেটা আসলে পরিবর্তন হয় কিনা বা হলে কিরকম হয় সেটা নিশ্চয়ই আমরা দেখব। তিনি বলছেন যে তিনি কখন ফিরবেন, এইরকম একটা বার্তায় তিনি বলছেন তিনি তখন ফিরবেন যখন বৈধ সরকার, সংবিধান সমুন্নত হবে এবং আইন শৃঙ্খলা বিরাজ করবে। এবং তিনি এও বলছেন যে এই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয়ে সরকার গঠিত হলে তিনি সেই সময় ফিরবেন না, সেই সরকারের সময়ও তিনি ফিরবেন না। তিনি আসলে তাহলে ঠিক কী অবস্থায় ফিরবেন? তার ফেরার বার্তা বা শর্তগুলো কেমন? তিনি ফেরার বিষয়ে খুব স্পষ্ট করে তার ইন্টারভিউতে বলেছেন। তিনি যেটা বলেছেন সেটা না বোঝার মতো কিছু আছে বলে আমি মনে করি না। হুম, যে একটি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দলগুলো তাদের ভোট চাইবার অধিকার থাকবে এবং ভোট প্রদান করার অধিকার থাকবে, এবং সেরকম একটি নির্বাচনের মাধ্যমে তিনি বা তার দল যদি অপোজিশনে যায় তিনি অবশ্যই দেশে ফিরবেন। এটা খুব ক্লিয়ার। এখানে আমার মনে হয় না যে এটা নিয়ে আবার কোনো কাটাছেঁড়া অথবা কিন্তু মানে প্রশ্নটা এই জন্যই যে তিনি আসলে বলছেন যে তাকে ছাড়া মানে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে তারপরে সরকারের সময় তিনি ফিরবেন না। এবং তিনি বলছেন, হ্যাঁ, আপনি বলছেন যেটা সেটা ওরকমই তিনি বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বা কোনো মেজর দলকে ছাড়া নির্বাচন করলে সেটি ক্রেডিবল হবে না। আমি যদি বাংলায় বলি, পরবর্তী সরকারকে অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা ভোট দেবে না। এমন একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা গড়তে চাইলে আপনি লক্ষ লক্ষ মানুষ থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না, এরকমটা বলছেন। এবং ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য জেনুইন কম্পিটিশন দরকার, যেখানে সব দল ক্যাম্পেইন করার সুযোগ পাবে এবং ভোটাররা বিকল্প থেকে পছন্দ করার সুযোগ পাবেন। কথাগুলো খুবই সুন্দর, কিন্তু এই কথাগুলো যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন কি এই বিষয়গুলো প্রযোজ্য ছিল না? মানে এখন এটা বলতে অসুবিধা হয় না একটু? একদম অসুবিধা হয় না শারমিন। কেন বলছি? আমরা যখন ক্ষমতায় ছিলাম 2014 সালে বাংলাদেশের প্রথম একক একটি নির্বাচন, এর আগেও হয়েছে। ধরেন হানা ভোট আমরা দেখেছি, যেখানে কোনো প্রার্থী নেই, এই প্রার্থীটা দাঁড়িয়েছে, তাকে আপনি ভোট দিবেন কিনা, হ্যাঁ অথবা না। আমরা দেখেছি সেখানেও 98.97% ভোট কাস্ট হয়েছে। আবার অনেক কেন্দ্রে 100% বেশি ভোট কাস্ট হয়েছে। পৃথিবীতে এত পপুলার কোনো লোক থাকে না। গণতন্ত্র নিয়ে সেই ফান অথবা সে মজা, সে রসিকতা আমরা দেখেছি, জিয়া রহমানের আমলেও দেখেছি, এরশাদ আমলেও দেখেছি। এবং পরবর্তীতে 91 পরবর্তী সময়ে 2014 যে নির্বাচন, সে নির্বাচনে আপনার মনে থাকার কথা, বেগম জিয়া বলেছিলেন 48 ঘন্টার মধ্যে আলোচনার প্রস্তাব না দিলে রোববার থেকে হরতাল, একটা থ্রেট করেছিলেন। বঙ্গবন্ধু কিন্তু কন্যা তৎকালীন প্রধানমন্ত্রী এটিকে ইগো হিসাবে নেননি। তিনি মনে করেছিলেন আমি দেশের প্রধানমন্ত্রী, আমার দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে তিনি 48 ঘন্টা বহু দূরের 16 ঘন্টার মাথায় বেগম জিয়াকে ফোন করেছিলেন। আমি লম্বা কাহিনী বলছি না। ফোন করার পরে যখন দ্বিতীয় দফায় যখন কথা হলো, তিনি তখন বলেছিলেন আপনি গণভবনে আসেন, আপনার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসেননি। এরপরও আমরা সবাই জানি যে নির্বাচনকালীন সরকারে
বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ 4টি মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, ওরা নির্বাচনে আসেনি। এখন আপনি আমাকে বলুন 14, 18, 24 কোন নির্বাচনে বিএনপি বা কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এরকম সরকারি কোনো নির্দেশনা অথবা প্রজ্ঞাপন বা অধ্যাদেশ ছিল কিনা? না, ছিল না। কিন্তু ধরুন তাহলে 96 যদি না নির্বাচনে, থাকে, ধরুন 96 হ্যাঁ, নির্বাচনে তখন তো আপনারা অংশগ্রহণ করেন নাই। কারণ তখনও এরকম আপনারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছিলেন না। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তখনই আন্দোলন এবং তার প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার আসে। তখনও আপনারা বাধাগ্রস্ত ছিলেন না। কিন্তু আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই কারণ আপনারা আস্থা রাখতে পারেন নাই। কারেক্ট, আমি বলি, আপনি ভালো একটা কথা বলেছেন। 96 এর নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। অংশগ্রহণ করিনি মানেই বাংলাদেশের মানুষও করেনি। সেই কারণেই ওই সংসদ 1 মাসের টিকে নাই। হুম। তারা গণদাবির মুখে পরাজিত হয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদে কায়েম করেছিল। হুম। অর্থাৎ আপনি চাইলে হবে না, সে চাওয়ার পক্ষে মানুষের সমর্থন সম্পৃক্ততা থাকতে হবে। 96-এ সেটা ছিল। এবং সেটি আসলে যে না শাসক হয়, তাকে যদি মানতেও না হবে। থাকতো, জনাব আমিনুল ইসলাম আমিন, ধরেন 96 এর যে কথা বলছেন সেখানে আমরা 95 সাল মোটামুটি বছর জুড়ে আপনাদের আন্দোলন, সেই আন্দোলনে হরতাল অবরোধ, সেই আন্দোলনে অগ্নিসংযোগ হয়েছে, বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিএনপির মানে তখন শাসক দলের বাড়িতেও অনেকের নেতাদের বাড়িতে হয়েছে, রেল সড়ক নৌ সব পথ বন্ধ করে রাখা হয়েছে। মানে এরকম এরকম করে চাপ প্রয়োগ করেছেন এবং সেই না চাপে না নত আমি আমি হয়েছে তো, আমি নত আপনাকে এই হয়েছে বিষয়টা তৎকালীন ক্লিয়ার, শাসক। আমি একটা পুরো দায়িত্ব নিয়ে একটা কথা বলি। আপনি 96-এ আমরা রাজপথে ছিলাম। আমরা উত্তরা থেকে উত্তরা থেকে আপনার গণ পদযাত্রা করেছিলাম এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় লাগাতার হরতাল ছিল। কিন্তু আপনি যেটা বলছেন সে সময়ে বিএনপি নেতাদের বাড়িতে হামলা হয়েছিল, আপনি আমাকে 5টা উদাহরণ দেন তো। মিজানুর আপনি রহমান যেটা মিনুর বলছেন, বাসায় বোমা আমি হামলা বলি হয়েছিল। 13-14 সালে, হুম। 13-14 সালে নির্বাচন প্রতিহত করার নামে বাংলাদেশ যে অগ্নি সন্ত্রাসের সাথে পরিচিত হয়েছে, খুবই একশো নিন্দনীয় জনাব আমিনুল ইসলাম, আমি নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু 162 জন মানুষকে হত্যা। সহিংসতা না করে সুতরাং কি আমি আপনারা বলি, আপনাদের আপনি দাবি বলতে আদায় একটু করতে একটু পেরেছিলেন? বলতে দিন কথা, আপনি যখন কথাটা উঠিয়েছেন আমাকে একটু ক্লিয়ার করতে দিন নিশ্চয়ই মানুষের নিশ্চয়ই, কাছে। প্লিজ। 162 জন মানুষকে হত্যা করেছিল, 534টি স্কুল ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনি ওই আন্দোলনের সাথে 96 এর আন্দোলন মিলাতে পারেন? 96 নির্বাচনে যখন বিএনপি নির্বাচন করে আমরা কোনো ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিলাম? আমরা হয়তো ভোটারকে আহ্বান করেছিলাম ভোট দিতে যাবেন না, আমরা রাজপথে মিছিল করেছিলাম ভোট কেন্দ্র এবং জ্বালিয়েছেন কিনা সেই তথ্য আমি এখন দেখছিলাম না, কিন্তু আমি বিভিন্ন গণমাধ্যম থেকে দেখছিলাম যে আপনাদের মানে সেই সময় বিভিন্ন জায়গায় আমি বলি, অগ্নিসংযোগ, আপনি আপনি একজন শোনেন, পুলিশও মারা গিয়েছিলেন। আপনি যদি এই 2024-এর সন্ত্রাসী মুভমেন্টটাকে দেখেন, সেখানে তো আজকে যারা সেই সন্ত্রাসের সাথে যুক্ত ছিল তারা তো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শেষ হওয়ার পরে তারাই তো প্রকাশ্যে মিডিয়া এসে বলেছে, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি এনায়েতপুর থানায় মানে আপনি 13 জন আপনি কি বলতে পুলিশকে চাচ্ছেন যে হত্যা আপনারা না তাদের চেয়ে করতাম, কম সন্ত্রাস করেছিলেন? না আমরা মানে আমি বলছি এটা এটা সন্ত্রাস, ওইটা হচ্ছে সন্ত্রাস। আমরা যেটা করেছি সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক আন্দোলন। আপনি একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন, তাহলে আপনার বোমা মারা সাথে যায়? 1 মানে লাখ 2 লাখ নিয়মতান্ত্রিক 5 আন্দোলনে লাখ বোমা মানুষ, বিস্ফোরণ না হওয়া না যায়? না আমি বলছি আপনি এটার সাথে শুনেন, এটার সাথে আপনি আমি তুলনা একজন করছি না, আপনাকে আমি কিন্তু চিমটি এটার দিল তুলনাটা না, আমি আনছিলাম না আপনি জনাব আমিনুল ইসলাম আমিন। আপনি একটা আপনি লজিকটা আমি ফেয়ার করা উচিত। অবশ্যই। আপনি একজন মানুষ আপনাকে একটা আর্গুমেন্ট করলো অথবা আপনাকে একটা ধাক্কা দিল, আর একজন আরেকজনকে গুলি করে মেরে ফেললো, হুম। দুইটা কি একই অপরাধ? না, আমি আপনি কিন্তু সারা পৃথিবী জনাব আমিনুল জুড়ে, ইসলাম আমিন, আপনি আসলে তুলনাটা শুরু যখন করছিলেন, কিন্তু একটু আমি শেষ এটা করি, প্রশ্ন আমাকে করছিলাম। শেষ করতে দেন। সারা পৃথিবী জুড়ে যখন লাখো মানুষের একটা মিছিল হয়, সে মিছিলে অনেক সময় অনেকেই অনাকাঙ্ক্ষিত ভাবে কেউ 2টা পাথর মারে, কেউ একটা জানলার হুম। কাঁচ ভাঙে, একটা গাড়ির কাঁচ ভাঙে। এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কিন্তু সামগ্রিকভাবে মেটিকুলাস ডিজাইনের পার্ট নয়, এক যেটা বছর 24-এ ধরে আপনারা হরতাল অবরোধ সহ বিভিন্ন আন্দোলন করলেন 95 সাল জুড়ে। আমরা হরতাল করেছি, আন্দোলন করেছি, আমরা প্রতিদিন রাজপথে ছিলাম, কিন্তু আমরা তো কোনো গাড়িতে আগুন দিয়ে মানুষকে হত্যা করিনি। ইভেন একটা প্রমাণ দেখেন কোন গাড়িতে আগুন দিয়ে আমরা মানুষ হত্যা করেছি, ওই প্যাসেঞ্জার যে হত্যা আপনি করেছি বলছিলাম যে আমরা কোন? তখন রাজশাহীর মেয়র ছিলেন তিনি মিজানুর রহমান মিনু, তখন তার বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছিল, বিবিসির খবর এখন রিসেন্টলি আবার চেক করলাম, ইত্তেফাকের আপনি খবর এই দেখছিলাম। একটা বিচ্ছিন্ন ঘটনার সাথে এক সামগ্রিক মেটিকুলাস ডিজাইন যদি এক পাল্লায় মাপেন, আমি যে কিন্তু জনাব মেটিকুলাস আমিনুল ইসলাম ডিজাইনের আমিন, কথা আমি আমি বলি না, এক শুনেন, পাল্লায় মাপছি না, যে মেটিকুলাস আমি না, শুধুমাত্র। যে মেটিকুলাস না, আমি হ্যাঁ। বলছি কি, আপনি যখন লাখো মানুষের একটা মিছিল করবেন, সে মিছিলে আর আওয়ামী লীগ
যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নয়, এটা একটা গণসংগঠন। অথবা আমাদের সাথে তখন বিএনপি, জাতীয় পার্টি আমাদের সাথে ছিল, জামাতও আমাদের ছিল। পেছনে পেছনে জামাতও হুম। এসেছিল পেছনে পেছনে। কিন্তু এই গণসংগঠনের যে ক্যারেক্টার, সেখানে বিচ্ছিন্নভাবে একজন মানুষ কারো বাড়িতে একটা পাথর মারতে পারে, কারো গাড়িতে একটা পাথর মারে গাছ ভাঙতে পারে, কারো একটা ঘুড়ি মারতে পারে, সেটা এক জিনিস। আবার মেটিকুলাস ডিজাইন করে হুম। পুলিশ হত্যা করা, তাদেরকে ঝুলিয়ে রাখা, থানা হত্যা করা এক জিনিস নয়, দুটো এক পাল্লায় মাপলে কিন্তু এটা আর কোনো তর্কের জায়গা জি, থাকে না। স্পষ্ট। সেটা এক পাল্লায় মাপাটা আমার উদ্দেশ্য ছিল না। আমি যেই উদ্দেশ্যে প্রশ্নটা করছিলাম যে আপনারা এরকম আন্দোলন করে দাবি মানাতে বাধ্য করেছিলেন। মানে খালেদা জিয়াও সেরকম সে সময়টায় অনড় ছিল, অটল ছিলেন যে মানে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তিনি মানবেন না। কিন্তু এইরকম আন্দোলনের মুখে তিনি দাবি মানতে বাধ্য হয়েছিলেন। 13-14 সময় সেই আন্দোলন, সেখানেও অনেক সহিংস আন্দোলন, হয়তো মাত্রার থেকে আরো অনেক বেশি সহিংসতা ছিল। কিন্তু আপনারা তো কিছুতেই টললেন না। মানে খালেদা জিয়াকে তো ওই যে টলানো মানুষ গিয়েছিল। তাদের পক্ষে, সহিংসতা ছিল কিন্তু মানুষ তাদের পক্ষে ছিল না। এটা কেমনে আপনারা তাই ডিটারমাইন সহিংসতার করলেন কাছে যে আমরা কখন হার মানুষ মানি নাই। থাকে আর কখন থাকে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিভাবে এটা আসলে ডিটারমাইন্ড হচ্ছে? এটা তো আপনি বুঝতে পারবেন। আমি তো বললাম, আমরা যখন পদযাত্রা করেছিলাম আপনার উত্তরা থেকে, পদযাত্রা যখন শুরু হয়ে আহ, জনতার ঢল যখন বনানী চলে আসছে, তখন পেছনের অংশ হুম। এয়ারপোর্ট ক্রস করে নাই। হুম। এটা তো মানুষ বোঝা যায়। আচ্ছা, তার মানে আপনি বলছেন আর যে আপনি মানুষের আর আপনি সমর্থন আপনি ছিল না আপনি যেটা তত্ত্বাবধায়ক 13-14 সরকারের সালের দাবিতে। কথা বলছেন, 13-14 সালের কথা বলছেন, এই যে 162 জন মানুষকে হত্যা করা হলো পুলিশ সহ, 530টি স্কুল ভবন জ্বালিয়ে দেওয়া হলো, হুম। সেখানে আপনি তাদের পেছনে কোনো মানুষ দেখেছেন, কোনো মিছিল দেখেছেন? তারা বিচ্ছিন্নভাবে কিছু সন্ত্রাসীকে জোগাড় করে পেট্রোল বোমা করেছে, মানুষকে মেরেছে, মানুষকে পুড়িয়ে অঙ্গার করেছে, এই তো। তো একটা বিচ্ছিন্নতা, সন্ত্রাস এক জিনিস, আবার হাজারো মানুষের মিছিল ভিন্ন জিনিস, এটা মাথায় রাখতে হবে। না, মানে সেই চাপের মুখে সে আপনাদের সময় যেটা হয়েছিল, মানে 96 আপনারা যেভাবে দাবি আদায় করেছিলেন, সেখানেও একটা চরম চাপ ছিল, এই যে সব যোগাযোগ পথগুলো বন্ধ করে দেওয়া। আম, আমি দেখছিলাম বছর জুড়ে হরতাল, অবরোধ, সহিংসতা, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, প্রাণহানি ইত্যাদি ঘটনার খবর আমরা তখন দেখছিলাম। তো এভাবে করে আপনারা আসলে দাবি আদায় করতে পেরেছিলেন। তার চেয়ে বেশি মাত্রায় করেও দাবি আদায় করতে পারেনি কিন্তু বিএনপি, মানে আপনাদেরকে টলানো যায়নি। না, আমার বক্তব্য এটা, আমাদের টলানো যায়নি কেন? তা যদি জনসমর্থন তাদের পেছনে থাকতো, আমরা টলে তাহলে যেতাম, কোনো উপায় জনসমর্থন নেই। ছিল না তত্ত্বাবধায়ক সরকারের জন্য? তত্ত্বাবধায়ক সরকারের জন্য জনসমর্থন ছিল বলে তত্ত্বাবধায়ক সরকারটা বিতর্কিত কে করলো? আচ্ছা আপনি বলুন বিএনপি করলো, শারমিন। বিএনপি করেছে। না 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 না, তাহলে আপনি সবকিছু গোবলেট করে ফেলবেন, আপনি আমাকে দায়ী করবেন, এটা কি রাজনীতি হতে পারে? আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি কোনোদিন প্রত্যাহার হতো যদি আপনি অহেতুক, বাংলাদেশের একজন বিচারপতি কি বলেছিলেন যে হুম। আমাদের বয়স বাড়ান? হুম। না। বয়সটা বাড়ালেন কেন? হুম। আচ্ছা বাড়ালেন, তারপরে কে এম হাসান যখন দায়িত্ব গ্রহণে অনীহা প্রকাশ করলেন, আপনি সেকেন্ড অপশনে গেলেন না কেন? আপনি সরাসরি ফিফথ অপশনে খুবই চলে যৌক্তিক গেলেন। প্রশ্ন। জি। এখন এরপরে যদি আপনি বলেন যে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করলে তো যে কোনো মানুষের প্রতি আগ্রহ কিন্তু থাকে না। বিতর্কিত করলে আপনারা তো তখন সুষ্ঠুভাবে, আপনারা বিতর্কিত না করে তো সুষ্ঠুভাবে গঠন করতে পারতেন তত্ত্বাবধায়ক, মানে তত্ত্বাবধায়ক গঠনের যে প্রক্রিয়া তখন তো আর আপনাদের হাতে ছিল। তারা তো আর তখন বিতর্কিত করার জায়গায় ছিল না, আপনারা ছিলেন স্টিয়ারিং এ হুইল ধরে। সেখানে তো হাইকোর্টের একটা অবজারভেশন ছিল। হাইকোর্ট তো বলেছিল যে এটা বিতর্কিত হয়ে যাওয়ার দরকার নেই, তবে সংসদ চাইলে আরো 2 মেয়াদ করা যায়। সংসদ চায় নাই। জি, সংসদ চায় নাই, মানে আপনারা চান নাই তখন আর কি, আওয়ামী লীগ চায় নাই। সংসদ চায় নাই, হ্যাঁ, সেটাই। হ্যাঁ। তো চাইলেই তো আসলে পরিস্থিতি কি এমন হতো? তাহলে কি এরকম হতো ওই যে যেটি এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে ফ্রি ফেয়ার নির্বাচনের জেনুইন কম্পিটিশন দরকার, যেখানে সব দল ক্যাম্পেইন করার সুযোগ পাবে, ভোটাররা বিকল্প থেকে পছন্দ করার সুযোগ পাবে। মানে এই পরিস্থিতি তো আসলে ছিল না 14, 18, 24-এ। যদি আপনারা ওইটা না চাইতেন, যে সংসদের ওই চাওয়াটা না থাকতো তত্ত্বাবধায়ক সরকার 2 মেয়াদে করতে পারবে, তখন আমি কি আসলে আমি যদি সিচুয়েশন এমন হতো? শোনেন, আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি। আমি বলছি কি, বাংলাদেশের মতো দেশে যেখানে গণতন্ত্র এখনো শক্ত একটা ভিত পায়নি, সেখানে প্রত্যেকটা নির্বাচন নিয়ে কম বেশি বিতর্ক আছে। হুম। আমি ধরে নিলাম 18 নির্বাচনে অনেক বেশি বিতর্ক, হুম। আমি ধরে নিলাম 24-এর নির্বাচন নিয়ে বিতর্ক আছে। কিন্তু আপনি যখন এই বিতর্কগুলোকে আপনার টেবিলে নিয়ে আসবেন, তখন আপনাকে তো 77-এর হানা ভোটে ফিরতে হবে। হুম। আপনাকে একসাথে হানা ভোটে ফিরতে হবে। কিন্তু তখন আপনি সেই কি বিতর্কের করেছিলেন? দায় আপনার তখন না। আপনার ৭৭-এর গণতন্ত্র কই হানা ছিল? বিতর্কের দায়টা, মানে প্রশ্নের দায়। না কিন্তু না, আপনার দায় হচ্ছে 14, তখন 24, আপনার, 18। আমি বলছি কি, তখন আপনার গণতন্ত্র কোথায় ছিল? হুম। আপনি যে একটা, যেটা সংবিধানও নাই, সেখানে আপনি কোনো প্রার্থীও নাই, এমন না যে একটা কম্পিটিটর আছে, তো আপনারা কি তাদেরকে সেখানে অনুসরণ আপনি করেছিলেন? সেটাই অনুসরণ করেছিলেন? 99% ভোট কাস্ট করাইলেন। হুম। তো গণতন্ত্রের তো আপনারা জানাজাও দিনই পড়ায় ফেলছেন। হুম। এখন পরবর্তীতে তাহলে এই বিষয়গুলো ওরা ওদেরটা স্বীকার করুক। আমরা তো, বঙ্গবন্ধু কোনো তো বলেছেন, উনি কালকে ইন্টারভিউতে বলেছেন
যে সরকার প্রধান হিসেবে আমার এখানে দায় আছে। আপনি কি বাংলাদেশের পলিটিক্সে আজ পর্যন্ত কোন দলের প্রধান, সরকার প্রধানের মুখ থেকে এই ধরনের ইতিবাচক কথা শুনেছেন? এটা তাহলে তো আপনারা অভ্যুত্থানের প্রসঙ্গে বলছিলেন যে তার সবকিছু নিয়ে উনি লিডার বলেছেন, হিসাবে তিনি উনি যেহেতু রেসপন্সিবিলিটি নিচ্ছেন। হ্যাঁ রেসপন্সিবল আছে, উনি তো বলছেন এটা। তো এখন আপনি তাহলে 77-এ তো বিএনপি ক্ষমতা ছিল, তাহলে দা ওয়ে, প্রথমত উনি একজন সেনা প্রধান, উনি একই সাথে সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতি হলেন, প্রধান সামরিক আইন প্রশাসক কিন্তু হলেন, জনাব আমিনুল তিনটা ইসলাম আমিন পদ, যেটা নেওয়া 77-এ যায় তিনি না। করেছেন বলে আপনি আপনারা যখন না, 14-তে আপনি করবেন? না, আপনি যখন গণতন্ত্র নিয়ে কথা বলবেন, আপনি যখন ভোট নিয়ে সমালোচনা করবেন, শারমিন, কান টানলে মাথা আসে, এই কথাগুলো আসবে, আচ্ছা আপনি সেখানে আসলো, যেতে হবে। আচ্ছা আসলো তাদের। হ্যাঁ, আপনি যদি বলেন যে সব বাদ দেন, হ্যাঁ, ইউ থিঙ্ক নিউ, তখন হতে পারে না, এই না, আলোচনাটা। না, আমি আসলে নিশ্চয়ই যখন তাদের কারো সাথে কথা বলবার সুযোগ হয়, যখন বিএনপির কারো সাথে কথা বলবার সুযোগ হয়, আমি সবসময় এই প্রসঙ্গটা উল্লেখ করি যে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত, আপনারা কেন করলেন ওই সময়? না হলে তো এই পরিস্থিতি হতো না। কিন্তু আপনাকে যখন আমি প্রশ্ন করব, তখন আমি এই প্রশ্নটাই করব, 14-তে আপনারা কেন এটা করলেন? কেন আপনারা মানে তত্ত্বাবধায়ক সরকার দাবি মানলেন না? এখন আবার আপনারাও তত্ত্বাবধায়ক দাবি করছেন। আচ্ছা 14-তে হলো না, 18-তেও হলো না, 24-এও হলো না, সামনেও কোনো পরিকল্পনা ছিল বলে বোঝা তো যাচ্ছিল না। 14তে 14 আর 25-এর বাস্তবতা কি এক? 14তে একটা নির্বাচিত সরকার ছিল, হুম। এবং এই সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা সাংবিধানিক বৈধতা ছিল। আজকের এই সরকারের কি কোনো সাংবিধানিক বৈধতা আছে? এটার সাথে 14 তাহলে তুলনা আপনি করছি না। আপনি মানে এই এটা জায়গায় একটা উত্তরটা অভ্যুত্থান। কি? এটার সাথে 14 না, তুলনা হচ্ছে না। না, না, অভ্যুত্থান কি করে হয়? শারমিন, এটা অভ্যুত্থান হতে পারে কি করে? অভ্যুত্থান যারা করে তারা কি কোনোদিন আপনার ইয়ে চায় নাকি? চুরি থেকে বাঁচার জন্য, খুন থেকে বাঁচার জন্য ইন্ডেমনিটি চায় নাকি? না। অভ্যুত্থানকারী কখনো সেটা চায় না। পৃথিবীর দেশে দেশে যেখানে বিপ্লব হয়েছে, কোন বিপ্লবীরা কিন্তু নিজেদের বাঁচার জন্য সনদ চায় নাই। রাশিয়ান বিপ্লবীরাও চায় নাই, ইরানের ইসলামিক বিপ্লবীরাও চায় নাই, অথবা চাইনিজ কমিউনিস্ট আন্দোলন ওরাও চায় নাই। বিপ্লবীরা কখনো কিন্তু সুবিধাবাদী হয় না, জি। এটা ভোগবিলাসী হয় খুবই না। একটা প্রশ্নবোধক জায়গা যে কেন ইন্ডেমনিটি দেয়া হলো? কোনোভাবেই কোনো অপরাধকে ইন্ডেমনিটি দেওয়া যায় না। আপনি এই প্রশ্নটা যৌক্তিকভাবে তুলতেই পারেন। এটা আমার মত, আমার মনে হয়েছে। কিন্তু আ তাহলে আপনাদের ফেরার পথ কি, বা ফিরবেন কবে বা কিভাবে, কোন পরিস্থিতিতে? জনাব আমিনুল ইসলাম আমিন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, একটু মনে হচ্ছিল আটকে গেছেন। তো সেই প্রশ্নে আমি যেটা করছিলাম যে তাহলে ওইরকম একটা ইলেকশন চান যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আম কিন্তু ২৬-এ যে পরিস্থিতি এখন পর্যন্ত নির্বাচনের আগে দেখা যাচ্ছে, তাতে অংশগ্রহণ করবার মতো অবস্থা নাই। আপনারা তাহলে কি ২৬-এ নির্বাচন বলেও রেখেছেন যে বয়কট করার সমর্থকদের? শুধু কি বয়কট, নাকি বানচালেরও কোনো মানে জায়গা আছে? আপাতত যেহেতু আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। শুনেন, আপনি যদি আওয়ামী লীগের ভোটটা যদি 2008-এর থেকে কমায়ও দেন, তবু তো 30% ভোট। হুম। 30% যদি ধরেন, তাহলে 18 কোটি মানুষের দেশে 6 কোটি তো আওয়ামী লীগের সমর্থক আছে ভোটার ছাড়া। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে সেটাকে পাশ কাটিয়ে যা খুশি তা করবেন, মনে করতে পারেন, কিন্তু করতে পারবেন কিনা এটা কঠিন প্রশ্ন, এটা কঠিন বাস্তবতা। আপনারা যদি আর করতে আপনি পেরে বলছেন যে থাকেন, আমরা তারা কেন ফিরবো কি পারবেন করে? না? শুনুন, আপনি বলছেন আমরা ফিরবো কি করে? আমরা এটা নিয়ে খুব ভাবি না। না, কারণ কি কিন্তু এই জানেন, আমাদের বিষয়টা কি শক্তি আপনারা কিন্তু ভেবেছেন যে আপনারা যদি করতে পারেন, 14, 18, 24 ৩টি নির্বাচন করে যদি করতে পারেন তাদের ভোটারদেরকে পাশ কাটিয়ে, তাহলে তারা কেন পারবে না? না, প্রেক্ষাপটটা এক নামে হচ্ছে তাদের নির্বাচনে, তাদের 14, 18, 24-এ তো ওদেরকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হয়নি পার্টিসিপেট করতে, হুম। ওরা করে নাই। আর এখন তো আপনি বলছেন যে আমি নিষিদ্ধ দিলাম আমাকে। না, ধরেন আপনি 18-তে তো করেছিল। স্বাধীন বাংলাদেশের যে রাজনৈতিক দলটা এই দেশটির জন্মের নেতৃত্ব দিল, সেই দলটা নিষিদ্ধ। যারা এই দেশটা চায়নি তারা রাজনীতি করছে। আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে? কয়দিন ক্ষমতার দণ্ড, ব্যানর দিয়ে বাটন দিয়ে পাকিস্তানের জেনারেল ইউনূসের সাথে কথা বলতে পারে, বাংলাদেশের সেনাপ্রধানের সাথে কথা বলতে পারে, কিন্তু বাংলার মানুষের সাথে পারবে না। এটা বাস্তবতা নয়। জি, আপনি বলছেন এইরকম আমরা কিভাবে বাস্তবতা তো ফিরবো? আপনারা আপনি বলেছিলেন বলছেন যে আপনি এরকম জানতে বিপ্লব চাইছেন আমরা হবে না, কিভাবে কিন্তু ফিরবো? হয়েছে একটা কিছু যাতে আপনারা আউটস্টেড। আপনি না, না, এটা তো বিপ্লব না, এটা তো আজকে প্রতিটা আচ্ছা, বিপ্লবও আপনি না, গণ সেই অভ্যুত্থান না, কিন্তু না, আপনাদেরকে সেই তো সরানো মানুষের হলো। সেই আন্দোলনের সাথে জড়িত বড় একটি অংশ, বিশেষ করে যারা বুদ্ধিবৃত্তিক রাজনীতি এবং জীবন পরিচালনা করতেন, আজকে তাদের আপনি দেখুন না, আপনি তো মিডিয়া ব্যক্তিত্ব, তাদের অধিকাংশের মনে আক্ষেপ যে এই বাংলাদেশ দেখার জন্য আমরা সে আন্দোলনে যাইনি। হুম। অর্থাৎ এটি যে একটা মেটিকুলাস ডিজাইন, এবং সেটা উনি তো হুম। বিশ্ব মঞ্চে, জি। ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে উনি ক্লিয়ার করেছেন। তো এই জন্য এখান থেকে মানুষ সরে আসতেছে। হুম। আজকে আপনি ভাবতে পারেন, যত কথা বলেন, একজন নোবেল লরিড হিসেবে ডক্টর ইউনূসের তো বিশ্বজোড়া একটা খ্যাতি ছিল, গ্রহণযোগ্যতা ছিল, স্বীকার করার জায়গা নেই।
আজকে সেই মানুষটি বাংলাদেশের সরকার প্রধান। সে মানুষটি প্রতিদিন বলছে হাত নাড়িয়ে যে বিশ্ব আমাদেরকে ডাকছে, আপনাদের তরুণকে দেন, আমাদের ছাড়া বিশ্ব চলবে না। আজকে উনি যেখানে যাচ্ছেন একটা পিয়নও তার জন্য এয়ারপোর্টে পাঠায় না। একটা বাঙালি হিসেবে লজ্জিত একজন নাগরিক হিসাবে আপনার রোমের একজন মেয়র আকুতি মিনতি করে তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, তাকে একটা সিঙ্গেল সোফায় বসতে দিলেন না। একটা মানুষ কোন লেভেলে, দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? এটি কিন্তু একটা জাস্ট আমি চিত্র বললাম, এটি গোটা তাহলে বাংলাদেশের এটি যা মানুষ মানুষের কাছে। চেয়েছে তা যেমন পায় নাই, মানুষ যেমন এটা পছন্দ করছে না, কিন্তু মানুষ যেই মানুষগুলো আন্দোলন করছে এবং আক্ষেপ করছে বলে আপনি বলছিলেন সেই মানুষগুলো তো তখন আপনাদেরকে পছন্দ করে নাই বলেই আন্দোলনটা করেছে। এটাও তো ঠিক। এখন তারা ভালো মন্দ যাচাই করতে পারতেছে। এই জন্য তো আপনি দেখেন না, আপনি এই যে আপনি রিক্সাওয়ালার মানে সাথে কথা কিভাবে বলেন, যাচাই করতে হকারের পারছে? সাথে এখন কথা বলেন, মন্দের সবার চেয়ে সাথে আপনারা কথা একটু বলেন, ভালো তারা ছিলেন। বলছে আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনার আমলটা চাই। তার মানে শেখ হাসিনা মানে তো ভুল তাহলে কি করলে হলো তারা আসলে? চাইতো খারাপ না। থেকে আরেকটু খারাপ হলো? আমি বলছি কি, শেখ হাসিনা যদি খারাপ করতো, তারা মনে করেছিলেন খারাপ, কিন্তু ওরা বুঝতেছেন না শেখ হাসিনা ভালো করেছিলেন। আজকে আপনি কোথায় আছে বাংলাদেশ? আপনি বিজেপির প্রধান বলছেন যে 40 বিলিয়ন এক্সপোর্টের ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্ট শিল্প, আমরা প্রধান উপদেষ্টার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। আর তিনি স্টারলিংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য বিদেশে চলে যায়। কোথায় আছে দেশ? আজকে আপনি সব বাদ দেন, ম্যাক্সিমাম আওয়ামী লীগ করে মানলাম, কিন্তু তার কর্মচারীরা তো আওয়ামী লীগ করে না। 60,000 কর্মী আজকে বেকার। আপনি চট্টগ্রামের প্যাসিফিক জিন্স, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ডেনিম ইন্ডাস্ট্রি, 40,000 শ্রমিক বেকার। জি। উনি নির্বিকার, ব্যবসা উনি বাণিজ্য বলছেন বিনিয়োগ দেখুন। নানান জায়গায় তাহলে আপনি অস্থিরতা বা স্থবিরতার অনেক এরপরে জায়গা আছে জনাব একটু আমিনুল ইসলাম আমিন। একটু এটা উদাহরণ দিই, আপনার নিশ্চয় মনে থাকার কথা, হুম, স্ট্যান্ডার্ড গার্মেন্টস আগুন লেগেছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, সারা রাত ঘুমাননি। প্রত্যেকটা যারা আগুন লেগেছিল সে মানুষগুলোকে কিভাবে বাঁচানো যায়, সে ফ্যাক্টরিটাকে কিভাবে বাঁচানো যায়, এবং তিনি আবার তাকে দাঁড় করার সুযোগ করে দিন একজন ব্যক্তির একটা ইন্ডাস্ট্রির জন্য। আর আজকে এক একটা মানে আপনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাচ্ছে, যাদের শ্রমিকের সংখ্যা 10,000-এর নিচে কারো না। তো মানুষ তো বুঝতে পারছে যাকে খারাপ মনে করেছিলাম সেই ভালো ছিল। সেই কারণে তো মানুষ তারা আজকে এখন আক্ষেপ বন্ধ হয়ে যাচ্ছে। করতে এজন্য নির্বাচন হবে। নির্বাচনের পরে যদি ধারণা করা হচ্ছে বিএনপি আসবে, এখন পর্যন্ত যে বিভিন্ন পরিসংখ্যান বলছে, তাহলে মানুষ তো ভালো থাকতেও পারে। মানুষ কেন সেদিকে যাবে? আমি 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 হ্যাঁ, ওটাও তো মানুষ বলতেছে এখন। মানুষ যে আপনি যে ইতিমধ্যে, যদিও বা আমি মনে করি স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন এবং জাতীয় নির্বাচন এক নয়, কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচনের রেজাল্ট গুলো কি? ছাত্ররাই বলতেছে যে ক্ষমতায় যাওয়ার আগে এইভাবে দখল, ক্ষমতায় গেলে কি করবে? মানুষ ভোট দিলে আসতে পারে, যে কেউ আসতে পারে। ডেমোক্রেসিতে এটা হতে পারে। আপনার মনে আছে নিশ্চয়, এক সময়ে ইন্ডিয়ান বিখ্যাত দস্যু, দস্যু রানী বলা হতো ফুলন দেবী, সে কিন্তু পার্লামেন্ট মেম্বার হয়েছিল। ডেমোক্রেসিতে হতে পারে, কিন্তু আখেরে শেষটা কি হয় সেটা দেখুন। আর আপনি বলছেন যে আওয়ামী লীগ শেষ কিভাবে তো আর ফিরবে? হয়ে যায় না। শেষের তো একদম কিয়ামতের আগ পর্যন্ত রাইট, আর শেষ হবে না হ্যাঁ, হয়তো। এটা চলমান একটা প্রক্রিয়া। সুতরাং জি, আপনি একটা একটা সময়কালকে মানে মেপে নিয়েছে, পুরা জিনিসটাকে আপনি কিন্তু জি। ব্যাখ্যা করতে পারেন। তাহলে ওই যে সেই প্রশ্নটা, তাহলে আপনাদের ফেরার সময়টা আসলে কখন হতে পারে আনুমানিক, বা আপনি ধারণা কি করতে পারেন? কারণ এখন ফিরবেন না সেটি বলে দিয়েছেন শেখ হাসিনা। শেখ আচ্ছা, হাসিনা বলে দিয়েছেন তাদেরকে ছাড়া নির্বাচন হলে নির্বাচনেও সেই সময় তিনি ফিরবেন না, সেই সরকারের সময়। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, আমাদের ফেরার সময় কখন হবে? আচ্ছা, আওয়ামী লীগকে আইয়ুব খান নিষিদ্ধ করে নাই, ইয়াহিয়া খান নিষিদ্ধ করে নাই, বঙ্গবন্ধুর জন্য কবর করে নাই। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এরকম অবস্থায় তো ছিল। যদিও বা আবার আপনি দেখেন এইবার 15 আগস্ট, 75-এর 15 আগস্টেও কিন্তু পরবর্তীতে তারা নাজার দিবস পালন করাতো, কিন্তু 15 আগস্ট পালন করা যাবে না, এই ধরনের কোনো সরকারি তুমুল বাধা ছিল, কিন্তু সরকারি প্রজ্ঞাপন ছিল না। এইবার কিন্তু দখলদারি সেটাই করেছে। থামাতে পেরেছে রিকশাওয়ালা আজিজুরকে? এই দুঃসময়ে সারা মাসের সঞ্চয় 400 টাকা, সেটা নিয়ে ফুল কিনে যায়। থামাতে পেরেছে শতবর্ষী মা আমার মোমবাতি হাতে গিয়েছিল, থামাতে পেরেছে মৌলানা আলিউল্লাহকে। সুতরাং আওয়ামী লীগ কখন ফিরবে, এই দৃশ্যগুলি যখন একটু চিন্তা করবেন তখন বুঝে যাবেন। পলিটিক্সের টাইম ফ্রেম নেই, আমরা 1 মাস পরে ফিরবো, 15 দিন না, ফিরবো। কিন্তু এটা তো আমরা বুঝতে যে 9 পারছি মাসের দেশটা জনাব স্বাধীন আমিনুল ইসলাম করবো, আমিন, এটা তো বুঝতে 9 পারছি যে মাসের এই দেশ শোনেন, সরকারের 9 সময় মাসের যে ফিরবেন দেশ না। স্বাধীন হবে, 9 মাসের দেশ স্বাধীন হবে, এটা কোনো টাইম ফ্রেম ছিল না। যুদ্ধের তীব্রতা কখন বেড়ে যায়, কখন কমে যায়, পৃথিবীর অনেক দেশ তো, ভিয়েতনাম তো 9 বছর যুদ্ধ করেছে, আমরা 9 মাস করেছি। বাট এইটা নিশ্চিত থাকেন, এই দল গণমানুষের, এই দলের শেকড় যত গভীরে,
ওই শেকড় উপড়ে ফেলা যাবে না, আওয়ামী লীগ ফিরবেই। জি, ওই যে এবং বলছিলেন সেটা সরকারি বা বিরোধী দলে হয়ে আওয়ামী লীগ ফিরবে, তার জন্য নির্বাচন করতে রাজনীতি হবে। ফিরবে। এখন এই নির্বাচনের জন্য যেই বাস্তবতা এখন পর্যন্ত অন্তত বিরাজ করছে, তাতে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আম, এবং আপনারা তো আগেই জানিয়েছেন যে এই সরকারের অধীনে নির্বাচন করবেন না, আওয়ামী লীগ নির্বাচন করবে না। আওয়ামী লীগ নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার চায়। এখন যেটি অবশ্য তারা আগে বলেছিল যে কিয়ামত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না, তত্ত্বাবধায়ক সরকারের কবর হয়ে গেছে, কিন্তু এখন যদিও আবার চায়। এই আর তো কোনো দল চাচ্ছে না। ধরেন দেশে যারা সক্রিয় রাজনৈতিক দল আছে তারা বলছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটি হতে হবে। তাহলে মানে দেখা তো যাচ্ছে না যে আওয়ামী লীগ ফিরবে, নির্বাচন হবে এরকম সময়। আমার কথা হচ্ছে কি, আওয়ামী লীগ ফিরবে সেটি, আওয়ামী লীগ তো যদি মানে ফেরা তো তখন হয় যদি কেউ হারিয়ে যায়। হুম। তা আপনি বাংলাদেশে গত 14 মাসে আওয়ামী লীগের উপরে যে বর্বরতা পরিচালিত হচ্ছে প্রতিদিন, তারপরে গোটা বাংলাদেশ জুড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেভাবে বঙ্গবন্ধু কন্যার অনুপস্থিতিতে, অনেক বড় বড় নেতাদের অনুপস্থিতিতে, তৃণমূল কর্মীদের যে প্রত্যয়, যে প্রদীপ্ত পদচারণা, তাতে কি সন্দেহ আছে আওয়ামী লীগ নাই? তাতে কি সন্দেহ হচ্ছে আওয়ামী লীগ ফিরে নাই? না, কিন্তু এখন আওয়ামী লীগ ফিরবে বলতে নির্বাচন ফিরবে, ক্ষমতায় অথবা বিরোধী দল, সেটা তো নির্বাচন শেখ আপনি হাসিনাই সেটা বলছেন। শেখ হাসিনাই ফিরবে, হুম, বলছেন যে তিনি হুম। ফিরবেন। যখন আমরা যখন 96-এ প্রথম তত্ত্বাবধায়ক চেয়েছিলাম, তখন কিন্তু বলেছিল না, হুম, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। তিনি তো সেটা মেনে নিয়েছিলেন। আবার যখন জনমত ওই পর্যায়ে যাবে, সেটাও মেনে নেবে। হুম। একটু অপেক্ষা করতে হবে। মানে আপনারা আসলে তাহলে জনমতের জন্য মানে বসে থাকছেন কিনা সেক্ষেত্রে, মানে তাহলে আমি জনমত আসলে ছাড়া তো যেটা বিকল্প টাইম নেই। ফ্রেম যেটা বুঝতে পারছিলাম যে তাহলে 26-এর নির্বাচনের জন্য এমনিতে যেই আইন করে রেখেছে বা আদেশ দিয়ে রেখেছে তাতে আওয়ামী লীগ এলিজেবল না। যদি সেটি উঠিয়েও নেওয়া হয় তাহলে তত্ত্বাবধায়ক ছাড়া আবার আওয়ামী লীগ নির্বাচন করবে না। পরিবর্তিত পরিস্থিতির আলোকে আওয়ামী লীগ অনেক সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা, আপনি যে আমরা বা আপনার সাথে কথা বলছি নির্বাচন কোথায়? আপনার যেখানে বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি, তারা কি বলছে? তারা বলছে যে বিএনপি সনদে আমাদের নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। হ্যাঁ, এবং তাদের আরেকজন দায়িত্বশীল নেতা, স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব, তিনি বলছেন যে এই সরকার জাতীয় ঐক্যমতের নামে জাতীয় অনৈক্য হুম। সৃষ্টি করছে। আবার এই সরকার প্রধান ডক্টর ইউনূসের জন্ম দেওয়া রাজনৈতিক দল এনসিপি বলছে বিএনপি হানা ভোটের মাধ্যমে জন্ম, না ভোটের মাধ্যমে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে। তারা বলছে তারা জুলাই সনদে স্বাক্ষর করে নিজেরাই ফেঁসে গিয়েছে। তা আপনি এই প্রেক্ষাপট, আবার আমেরিকান নাগরিক আহ, আপনার সংস্কার কমিশনের প্রধান রিয়াজ সাহেব বলছেন যে যদি সংসদ চলাকালীন 270 দিনের মধ্যে এই সনদ গৃহীত না হয়, তাহলে আপনি এই সনদ গৃহীত হয়ে যাবে বলে ধরে নেওয়া হলো। তাহলে যদি এই সনদ আপনি গৃহীত বলে ধরে নেওয়া হয়, তাহলে আপনি এতগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ করলেন কেন, ডাকলেন কেন, সময় নষ্ট করলেন কেন? মানে আপনি এই জিনিস, আবার ওদিকে জামাত বলছে গণভোটের আগে কোনো নির্বাচন হবে না। আবার এনসিপি বলছে যে যদিও দলটি এখনো অনিবন্ধিত, কিন্তু যেহেতু এটা ইনুসের দল বলছে যে আমাদেরকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন জি, হবে তার না। মানে কি আপনারা মনে আপনি করছেন নির্বাচন হবে না 26-এ, মানে একটা হযবরল আমি পরিস্থিতি আমি আপনি না আমি বলছিলেন। আপনারা মনে করেন না, আপনি যদি একজন রাজনৈতিক কর্মী হিসাবে অথবা একজন দেশের সচেতন নাগরিক হিসাবে বড় বড় রাজনৈতিক দলের অথবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের, এনসিপি তে ক্ষমতাসীন দল, রাজনৈতিক দলের নেতাদের এই বক্তব্যগুলোকে যদি আপনি একটু বিবেচনা করেন, তাহলে তো আপনি নির্বাচন দেখছেন না। হুম। এই আবার কথাগুলো এই তো বক্তব্য আসছেন। তাদের আছে যে আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টাও বলছেন যে নির্বাচন এখন বানচালের তারা জন্য বলছে, দেশ তাদের বিদেশ থেকে প্রেস চেষ্টা সচিব হচ্ছে। ডাস্টবিন শফিক বলছেন যে আওয়ামী লীগ কোথায়, আমি তো দেখি না। তাহলে ওরা নির্বাচন বানচাল করবে কেমনে? আমি তো এটাও বুঝি না। তারা একটা ক্লিয়ার জায়গায় আসুন না। ডাস্টবিন ওই যে শফিককে আওয়ামী যখন লীগ তারা বলছে তারা আওয়ামী লীগ ভারতে আছে, ভারত থেকে ষড়যন্ত্র করছে। হ্যাঁ, ভারত থেকে ষড়যন্ত্র করবে কেমনে? এটা কি হয় নাকি? ওরা তো বলছে আওয়ামী লীগ নাই, তাহলে ষড়যন্ত্র, নির্বাচন ভারত থেকে কি আপনি বোম্বাই নির্বাচন বানচাল করতে পারবে? এটা নিয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছিল যে বাংলাদেশ সবকিছুতেই ভারত যুদ্ধের ভয় দেখায়। আপনি ভারতের চাল আনছেন কোথায়?
ভারত থেকে সে কিন্তু আওয়ামী লীগ এখন বলা বাংলাদেশে হয় না বাংলাদেশের জন্য আপনাকে বাংলাদেশে ভারতের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সবাই মিলে একযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে। সেই আওয়ামী লীগের মূল নেতারা একদম প্রধান থেকে শুরু করে বড় নেতারা আছেন ভারতে। তো ভারত থেকে বসে বানচালের চেষ্টা করছে, এটা বললে তো খুব ভুল কোথায়? আমি বলছি কি, আপনি ভারত থেকে বানচালটা কিভাবে করবেন যদি মানুষ আপনার পক্ষে না আসে? আপনার তো আপনার আমার আমি যেখানে থাকি না কেন, আমার আহ্বানে যদি মানুষ সাড়া দেয়, তাহলে তা আমি ভালো খারাপ কিছু একটা করতে পারবো। তো মানুষ যদি সাড়া না দেয় আমি পারবো না। তো ওরা তো বলছে বাংলাদেশে আওয়ামী লীগই নাই। তো ভারতে বসে ওরা কি করবে যখন আওয়ামী লীগই নাই বাংলাদেশে জি। তাদের ভাষায়? আচ্ছা, তার মানে তাহলে আপনি ভারত নির্বাচন থেকে বসে কি করবেন? নির্বাচন আপনি কি মনে করেন 26-এ নির্বাচন হবে নাকি হবে না? আপনাদের কি মনে হয় আর কি? আমি শুনেন, আমার সিম্পল একটা হিসাব, যে মানুষটি একটা, তাও আবার গ্রামীণ ব্যাংক, এমন না যে বাংলাদেশের সোনালী ব্যাংক, হুম, সেই ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না কোনো কিছুর বিনিময়ে, সেই মানুষটি বাংলাদেশ সরকারের প্রধানের পদ ছেড়ে দিবে, আমি এটা বিশ্বাস করার মতো বোকা আমি হতে চাই না। যিনি বলছেন, আপনি দেখুন, যে কিছু বুলি শিখিয়ে দেওয়া হলো, স্যার আপনাকে আমরা 5 বছর 10 বছর চাই, ঈদের নামাজি, পেছন থেকে আবার স্বতঃস্ফূর্ত জনগণ বলতে কাজ, স্যার ওরা দালাল, দালালের কথা বিশ্বাস করেন না। তারপরও তিনি সম্ভবত কয়দিন আগে একটা ইন্টারভিউ দেখলাম বিদেশে একটা ইয়েকে, তিনি বলছেন যে মানুষ তো আমাকে 5 বছর 10 বছর 50 বছর জন্য চায়। আর আপনি কি বিশ্বাস করেন সে মানুষটা নির্বাচন দিবে? আচ্ছা। নির্বাচন দেবে না, সেজন্যই আসলে আপনাদের ধারণাটা আমি জানতে চাইছিলাম, বা আপনাদের পরিকল্পনা, তাহলে আপনাদের ফেরার পরিকল্পনাটা কীরকম, মানে দেশে ফিরবেন কীভাবে আপনারা, সেই একটা পরিকল্পনা। যাই হোক, সেটাও হয়তো সময়ের সাথে সাথে জানবো। একটু আসি যে জিজ্ঞাসা করা হয়েছিল, মানে ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকারে তিনি বলছেন যে হত্যাকাণ্ডে তিনি নিজের দায় অস্বীকার করছেন, তবে বলছেন নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায় আছে। তিনি এএফপিকে বলছেন যে তিনি স্বীকার করছেন কিছু ভুল হয়েছিল চেইন অফ কমান্ডে। কীরকম ভুল হয়েছিল? তার আগে সামনে আপনি আমাকে বলুন, আহ, যখন আমি শপথ দিয়েছি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবো, আমি পুলিশ অথবা বিজিবি অথবা আর্মি, তা আমার চোখের সামনে যখন দেখবো কিছু মানুষ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, একজন মানুষকে পিটিয়ে হত্যা করছে, তখন কি আমাকে যে বন্দুক বা যে অস্ত্র দেওয়া হচ্ছে সেইটা চালানো, আমি যতটুকু জানি সেটা সংবিধান অ্যালাউ করে। এবং আপনি 24-এর আন্দোলন জুড়ে আপনি সেটা দেখেছেন, বর্বরতাটা। হ্যাঁ, তো সেই জায়গায় যদি আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে নিজেদের সিদ্ধান্তে তাকে আইন শৃঙ্খলা কন্ট্রোল করার জন্য তার কাজ করতে হয়েছে, প্রতি সেই সন্ধ্যায় কাজ কোর করার কমিটির বৈঠক ক্ষেত্রে, হতো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, তাৎক্ষণিকভাবে মানে সব সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছিল। না অবশ্যই আমি তাৎক্ষণিকভাবে একটু বলি, সময় যখন দিচ্ছে না বুঝলে, ওই যে একটা সিনেমা দেখেছিলাম মুম্বাইয়ের, তো সালমান খান এক সন্ত্রাসী গুলি করছিল, তখন তাকে ধরে বলছিল তুমি তাকে গুলি করলা কেন, তোমার উচিত ছিল আমাকে রিপোর্ট করা। তো সালমান খান বলছিল হ্যাঁ স্যার আপনি ঠিক বলছেন, সন্ত্রাসী তো আমাকে ফুলের মালা নিয়ে আসছিল, তো সে যেভাবে আমার দিকে ফুলের মালা আগায় দিছিল আর কি, আমি যদি গুলি না করতাম তাহলে এতক্ষণ আপনারা আমার জানাজা পড়ে আপনারা আমার সন্তানদের জন্য কিছু ক্ষতিপূরণ দিতেন। হ্যাঁ, তো এরকম ওই হয়তো ঘটনা সময় তো আছে, আপনি, এরকম হয়তো ওই ঘটনা আছে যে সময় তো পুলিশ ওই সময় তো আপনি, পুলিশ হয়তো আপনি আক্রমণের শুনেন, শিকার হয়েছিল, কিন্তু আমিনুল না ইসলাম না, আমিন যে ভিডিওগুলো হয়তো স্পেশালি কেন, চোখে পড়ছে, হয়তো কেন, ধরুন আবু যেখানে, সাইদকে যেভাবে বা ইয়ামিনকে শুনেন, যেভাবে একদম এই গুলিগুলো তো ওকে আমরা আপনি দেখছিলাম। ভালো পয়েন্ট আসছেন শামিন। আবু সাইদ, আপনি বলুন, আবু সাইদ আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আমি তো যেটা তদন্ত হোক, প্রধানমন্ত্রী বলেছেন তদন্ত হোক, তাকে বিনা ময়না তদন্তে কেন দাফন করা হলো? আবু সাইদের গায়ে গুলি লেগেছে বিকাল 3:30টায়, রাত 8টা পর্যন্ত তার লাশ কেন হসপিটালে নেওয়া হলো না? এবং সোশ্যাল জি, মিডিয়ায় যে কিন্তু ভিডিও, পুলিশকে, আমি তার আসলে ঘাড়ের পুলিশের ভূমিকা পেছনে নিয়ে আঘাত কথা করা বলছি। হয়েছে। পরের ঘটনাগুলো এগুলো হয়তো তদন্ত না, কোনোদিনও হবে তাহলে বা আদৌ আসলে হবে না। এই জন্য তো এখন পুলিশ এই কেন এরকম গুলি হত্যাকাণ্ডগুলো, করলো? কেন পুলিশ আমার কথা ইয়ামিনকে গুলি মানে এভাবে করে প্রিজন ভ্যান থেকে ফেলে দিল, বা ওই যে পুলিশের এই ছেলে হত্যাকাণ্ড, তাকে পুলিশ না, আমার পয়েন্ট আমার ব্ল্যাঙ্ক গুলি বক্তব্য করলো? খুব ক্লিয়ার, আমি আগেও যে জায়গায় ছিলাম এখনো সেই জায়গায়। পুলিশ কেন, এই হত্যাকাণ্ডে পুলিশের বাড়াবাড়ি থাকলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এটা ছাড় দেওয়ার কিছু নেই, অবশ্যই, এটা যে হোক, যত বড় অফিসার হোক। কিন্তু আবু সাইদ বা মুগ্ধর বাবা নিজে বলছে আমার ছেলে পুলিশের গুলিতেও মারা যায়নি, পানি খাওয়া থেকেও মারা যায়নি। আমি একটা টেলিভিশনে তার বাবার একটা সাংবাদিক সম্মেলন দেখছিলাম, বলেছেন। সাথে সাথে তার সামনে থেকে মাইকটা সরিয়ে তাকে উঠিয়ে নেওয়া হবে। কেন? কারামাল মুগ্ধকে তদন্ত হোক, তারপরে বেরিয়ে আসবে এই হত্যাকাণ্ডের দায় কি শেখ হাসিনার, নাকি যারা লাইভে এসে টেলিভিশনে বলেছিল যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম
আমরা যদি এনায়েতপুর থানা জ্বালিয়ে না দিতাম, 13 জি জন পুলিশ না জনাব মারতাম, আমিনুল ইসলাম আমরা আমিন, যদি মেট্রোর আগুন না দিতাম, যে আমরা যদি টেলিভিশন বঙ্গ জি না আচ্ছা, ভাঙতাম, তাহলে মানে এই আন্দোলন হতো তাহলে না। দায় আপনি আরো কারো খুনের থাকতে দায় পারে। দেন, খুনের দায় গর্ব করে বলবো আই এম দ্য কিলার, আমি খুন করছি, আর আপনারে খুন হিসাবে বিচার করব, খুন হিসাবে আমি আপনাকে অভিহিত করব, এটা কি ন্যায় বিচার? হ্যাঁ, কিন্তু মানে দায় আরো থাকতে পারে, আরো অনেকের থাকতে পারে, অনেক গোপন অনেকের এজেন্ডা থাকতে পারে, গোপন অনেক কিছু থাকতে পারে। আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াতের কথাও মাঝখানে অনেক আলোচনা তৈরি হয়েছে যে কারা সেই সিভিলিয়ান যারা 7.62, মানে এগুলো অনেক সন্দেহর জায়গা থাকতে পারে। কিন্তু আমরা যেগুলো একদম চোখে দেখলাম যে বিষয়গুলো এবং যেটা আমরা কানে শুনলাম, সাবেক প্রধানমন্ত্রী বলছেন লেথাল ওয়েপন ব্যবহার করতে। তিনি বলছেন যে যেখানে সোজা গুলি করতে হবে, গ্যাদারিং দেখলে এখন উপর থেকে করাচ্ছে, এরকম একটা কথা সেখানে ছিল। কিন্তু লেথাল ওয়েপন ওপেন নির্দেশনা দেওয়া আছে, তিনি বলছিলেন ফোনের অপর প্রান্তকে। এটা তো উনি খুব স্পষ্ট করে বলেছেন। এখন তো আপনি এআই এর মাধ্যমে ভয়েস ক্লোনিং করা থেকে শুরু করে যে কোনো কিছু করা যায়, কিন্তু তিনি স্পষ্ট করে গতকাল ইন্টারভিউতে বলেছেন আমি এরকম নির্দেশনা কাউকে দেইনি, এবং না, আমি ওনার কথা কিন্তু কিন্তু বিশ্বাস জনাব করি। আমিনুল কেন? ইসলাম আমিন, আমি আপনি একটু কি বলি, খেয়াল করেছেন? আমাকে একটু পয়েন্ট দেন, আচ্ছা, আমাকে একটু পয়েন্ট দেন। শেষ করেন। কেন বলছি, তিনি যদি রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চাইতেন, তাহলে তার কাছে যখন একটা গোয়েন্দা রিপোর্ট আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ ফেলা হবে, তখন তিনি নিজেই কারো মাধ্যমে না করে সরাসরি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনকে ফোন করে বলেছিলেন তোমরা ক্যাম্পাস ছেড়ে দাও, ওরা লাশ ফেলবে। উনি যদি রক্তপাত চাইতেন তাহলে তিনি বলতেন তোমরা প্রস্তুতি নাও, ওরা মারলে ওদেরকে তোমরা মারো। তিনি তো সেটা করেননি। উনি যদি রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চাইতেন, তিনি 4 তারিখও আমাদেরকে বলতে পারতেন 5 লাখ লোক ঢাকা শহরে আসো। উনি তো আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করেছে। আপনি জবাব দেন, 5 লাখ লোক কি ওই সময় ঢাকা জি আসা খুব কঠিন হতো আমাদের আচ্ছা, পক্ষে? হ্যাঁ, কিন্তু কিন্তু আমরা সেটা চাই নাই। হুম, এবং বরঞ্চ উনি বলেছেন যেহেতু কারফিউ দেওয়া হয়েছে তোমরা কেউ বেরোবে না, আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। উনি রক্তপাত দিয়ে ক্ষমতায় থাকতে চান নাই। কিন্তু আপনি এবং বলছেন যে এই ওটা এআই দিয়ে বানানো, সেই ভয়েস অডিও রেকর্ডে এআই উনি তো দিয়ে, গতকাল যেটি আমরা আসলে প্রশ্নের দেখেছিলাম ইন্টারভিউতে আওয়ামী লীগ যখন স্পষ্ট করে অফিসিয়াল বলছেন। ফেসবুকে বিবৃতি দিয়েছিল, সেখানেও আসলে তারা বলেছে এটা এআই দিয়ে বানানো। কিন্তু সজীব অজয় জয় তার আগেই বলে দিয়েছিলেন যেটি আসলে হোলি আর্টিজানের ঘটনায় নির্দেশনা, এটি এই 24-এর অভ্যুত্থানে না। কিন্তু তিনি এখন যেই সাক্ষাৎকার সেখানে তিনি বলছেন, তিনি কিন্তু বলছেন না এটি এআই দিয়ে বানানো, তিনি কিন্তু বলছেন এটি, তিনি বলেন নাই, তিনি বলছেন এই তিনি বলছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট। তিনি এই কথাটি বলছেন যে লেথাল ওয়েপন ব্যবহারের বিষয়টি প্রসঙ্গের বাইরে থেকে এই বিষয়টি নেওয়া হয়েছে। এবং পুরো বক্তব্যটাই শোনা যাচ্ছে এআই দিয়ে নাকি প্রসঙ্গের বাইরে থেকে, না, নাকি আসলে হোলি আর্টিজান, হতে সত্যি পারে। কোনটা? আমি বলছি, আমি বলিনি যে এইটা এআই দিয়ে বানানো। আমি বলছি এখন সেটা করা হচ্ছে অনেকভাবেই, হুম, সহজে ক্লোনিং করা যাচ্ছে। আপনি এখন না কিন্তু বললেও আওয়ামী প্রসঙ্গের লীগ একদম অফিসিয়াল না, ফেসবুকে বলেছে। প্রসঙ্গের বাইরেই করা হয়েছে, এটা হচ্ছে না তা না। আরেকটা কথা আমি আপনাকে বলি, উনি দেশের প্রধান হিসাবে উনি জানমালের নিরাপত্তা রক্ষার জন্য যদি পুলিশকে বলে যে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে আসবে তাদেরকে তোমরা ভয় দেখানোর জন্য গুলি করো, এটা কি কোনো আইনের বাইরে কিছু, আইনের ব্যতয় কিছু? কিন্তু উনি কি বলেছেন বলবে যে কিনা ওরা এটাই তো আমরা ওরা নানান ওরা রকম ওরা কথা মানুষ শুনছি। মারুক? উনি কেউ কি উনি বলছেন কি এটা এই নির্দেশনা সময় না, হলি না আর্টিজানের, ওনার কেউ কি? বলছেন এআই, কেউ আমি একটু বলছেন জানার আমি প্রসঙ্গের জানার বাইরে। জন্য বলছি, আমি জানার জন্য বলছি, উনি কি এইটাই কি তার জন্য ন্যায়সঙ্গত হতো যে ওরা যত খুশি মানুষ মারুক, যত খুশি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করো, তোমরা ব্যারেকে ফেরত যাও, এটা কি ওনার দায়িত্ব, মানে দায়িত্বশীল আচরণ হতো? একদম না। নাকি ওদেরকে প্রোটেক্ট, তাহলে উনি এটা প্রোটেক্ট করতে বলতে পারেন। কিন্তু সেটা কি এবং লেথাল ওয়েপন দিয়ে? এটা, হ্যাঁ, মানে সেটা কি লেথাল ওয়েপন দিলে দেখলেই সোজা গুলি লেথাল করে দেবে ওয়েপন দিয়ে এরকম? যে গুলি করা হয়নি সেটা তো এই সরকারের অ্যাপয়েন্টেড স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লিয়ার বলেছেন যে 7.62 বোরের যে বুলেটে মানুষ, ছাত্ররা মারা গিয়েছে, সেই গুলি বা সেই বোরের গুলি পুলিশ ব্যবহার করে না। না, জনাব আমিনুল ইসলাম আরেকটা আমিন বিষয় সেটা আপনি তো যখন বলেন নাই। কল্পনা উনি তো করতেন, স্পষ্ট করেছেন। উনি বলেছেন যে পুলিশ করেছে, কিন্তু তার প্রশ্ন হচ্ছে সিভিলিয়ানদের হাতে কোথা থেকে গেল? মানে সিভিলিয়ানরা এটা কোথা থেকে পেল? এটি হচ্ছে তার প্রশ্নের জায়গা। কিন্তু পুলিশের হাতে না যে না, গুলি থাকে না, উনি তো এটা সেটা বলেন না, উনি স্পষ্ট বলছেন যে করেছেন। এটা পুলিশ বাহিনী ব্যবহার করে না, এটা এবং এটা পুলিশ বাহিনী ব্যবহার করে না। এবং এখন তো বিভিন্ন, যতই দিন যাচ্ছে এই গুলিগুলো কোন ছাদের উপর থেকে করা হয়েছে, অনেকগুলো ভিডিও তো আমরা দেখছি, এগুলো তো বানানো না। এবং পুলিশের সাথে থেকে আর্মি অফিসার গুলি করতেছে, রিটায়ার্ড আর্মি অফিসার, পুলিশ তাকে চিনতেছে না, এইসব অসংখ্য ভিডিও কিন্তু এখন ক্লিয়ার আজকে মানুষের কাছে। এবং দিন যত যাবে তত এই বিষয়গুলো ক্লিয়ার হবে। জি, কিন্তু ওইটা বুঝলাম না যে এটা আসলে এআই, এটা আসলে আউট অফ কনটেক্সট, নাকি এটি এটি হচ্ছে হোলি আর্টিজানের ঘটনা। সেটা তো উনি নিজেই তো গতকাল ক্লিয়ার করেছেন। তার মানে আগে যিনি যেটা ক্লিয়ার বলছেন, করা হয়েছিল এআই, এটা ঠিক না। আমি বলি উনি বলার পরে, উনি ক্লিয়ার করার পরে আমি কথা বলেছি, আমি যখন ক্লিয়ার করি এখন তার কারো কোনো সাক্ষ্য প্রমাণের তাহলে দরকার আওয়ামী নেই। লীগ কেন অফিসিয়াল ফেসবুকেও এরকম মানে ভুল লিখলো বা উল্টাপাল্টা লিখলো?
সেটা যারা লিখছে তারা বলতে পারবে, এটা তো আমি আর আমি অফিসিয়াল পেজটা তো আমি চালাই না। তাছাড়া আরেকটা বিষয়, আপনার 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজটা শুরু থেকে যারা দেখতো, তেমন অনেকে এটার সাথে এখনো সম্পৃক্ত হতে পারেনি। এখানে একটা আমাদের মধ্যে সমন্বয়হীনতার অভাবও আছে। আচ্ছা, সমন্বয়হীনতা আছে আপনাদের মধ্যে। ওই যে আপনি বলছিলেন, মানে যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি স্বীকার করছেন কিছু ভুল হয়েছে চেইন অফ কমান্ডে, এবং ওই যে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায় আছে, দুটি গণমাধ্যমে এই দুটি লাইন আছে, এবং তিনি বলছেন যে সার্বিকভাবে সিনিয়র অফিসাররা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা প্রপোর্শনেট এবং গুড ফেইথে নিয়েছেন। সিনিয়র অফিসিয়ালরা তাহলে প্রপোর্শনেট অ্যান্ড গুড ফেইথে নিয়েছেন, আর যারা মানে যাদেরকে আসলে মিস্টেক দেখছেন সেটা কি তিনি জুনিয়র অফিসারদের দেখছেন? আমি বলছি কি, এই বক্তব্যটা তো উনি ক্লিয়ার করেছেন। উনি ক্লিয়ার করার পরে এটা আমি একজন দলের কর্মী হিসাবে আমার এটাকে আবার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে কিনা। একটুখানি পরে, কারণ তিনি যদি মুখোমুখি বলতেন তাহলে হয়তো প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন, যেমন আমি আপনাকে করছি, এরকম করে আরো ক্লিয়ার নিশ্চয় হতো। এপি অথবা রয়টার অথবা ইন্ডিপেন্ডেন্ট এটার উপরে সম্পূরক প্রশ্ন আসবেই ভবিষ্যতে, যেহেতু এই বিষয়টা নিয়ে উনি কথা বলছেন। আমার মনে হয় ওই জায়গায় আমাদের কোনোভাবেই কন্ট্রাডিক্ট বা আরেকটা কনফিউশন তৈরি করতে যাওয়া উচিত। আচ্ছা, মানে আমি আসলে সবগুলো প্রশ্নই জনাব আমিনুল ইসলাম আমিন করছি যে তিনি কি বলছেন সেটা অবশ্যই, you have আপনারা কি right, বুঝছেন আর আমরা কি বুঝবো বা সাধারণ মানুষ কি বুঝবে। you have right. আহ, উম, একটু আসি যে তিনি আসলে অপারেশন ডেভিল হান্ট, যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীর উপর একটা ক্র্যাকডাউন হয়েছে, তার তিনি সমালোচনা করছেন, কিন্তু এএফপি বলছে যে তাকে তার শাসনামলে গোপন আটক, কেন্দ্রে নিখোঁজ হওয়া শত শত এমনকি হাজারো ভুক্তভোগীর ভাগ্যে কি হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য তিনি দেননি। কেন আসলে গুম বা এরকম নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে তথ্যটা কেন, মানে প্রশ্নের উত্তর দেওয়া হলো? শারমিন, আমরা আয়নাগর একটা আওয়াজ শুনছিলাম না, অনেক মহা সমারোহ ঘটিয়ে আয়নাগর উদ্বোধন করা হলো। আমরা সেখানে দেখলাম শিশু উপদেষ্টা আসিফ দেখায় বলতেছিল যে এইখানে আমাকে রাখা হয়েছিল এবং এটা এখন ভেঙে বড় করা হয়েছে। তাহলে আপনি যখন আয়নাগর দেখাবেন, এটা ভাঙলেন কেন, বড় করবেন কেন? আয়নাগর ওখানে আবার আছে, বলা হচ্ছে এই গামছা দিয়ে আমি সারা জীবন কাটাইছি, আমার 8 বছর এই গামছা দিয়ে আমি চোখের পানি মুছতে মুছতে এটা সাগর হয়ে গেছে। আবার ওখানে দেখা যাচ্ছে ওখানে কমোড, ওখানে দেখা যাচ্ছে বাথরুমের ভিতরে খুব চমৎকার দামি টাওয়াল। এই যে আপনি এগুলো বানিয়েছেন আর্টিফিশিয়ালি, এগুলো কি বুঝতে আপনার পণ্ডিত হইতে হয়, হ্যাঁ, এই অভিযোগগুলো রকেট গুম সায়েন্টিস্ট হইতে কমিশনও হয়? করছে, গুম কমিশনও বলছে যে এবং সেগুলো পরবর্তী পরিবর্তন করা না, হয়েছে। কমিশনটা এগুলো তো সব প্রি প্রজেক্টেড বিষয়। গুম কমিশন, সেই কমিশন, আপনি পৃথিবীর কোন দেশে জয়েন্ট ইন্টারোগেশন সেল নাই আমাকে বলেন। আপনি আমেরিকান থেকে শুরু করে সব দেশে জাতীয় নিরাপত্তার জন্য কোন দেশে এটা নাই? বাংলাদেশেও আছে, এখন নাই। এখন যে আওয়ামী লীগ, এই যে এ পর্যন্ত 43 জন আওয়ামী লীগ কর্মী জেলখানায় মারা গেল, কিভাবে মারা গেল? আওয়ামী লীগের মন্ত্রী, 75 বছর বয়স, নুরুল হ্যাঁ, মজিদ সেটি হুমায়ুন, খুবই মৃত্যুর অন্যায়, পরেও খুবই তার হাত খুবই খোলা নিশ্চয়ই হয়নি। খুবই হ্যাঁ, নিন্দনীয় খোলা হয়নি। ব্যাপারটি। এখন গুম কমিশনের বক্তব্য কোথায়? এটি এটা হয়তো কি আপনারা মানবতা? যখন আসবে তখন আবার এই আপনার বক্তব্যগুলো আমরা দেখব। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগের আমলের শেষের দিকে ছাত্রদল বা যুব দলের একজন নেতার বা বাবাকে একজন মারা গিয়েছিল, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়, এবং প্যারোলে মুক্তি দেওয়ার পরে সে যখন তার মার জানাজায় শরীক হন, তার হাতে হাত করা ছিল। এটা নজর আসার সাথে সাথে সেই ওসিকে উইথড্র করা হয়েছিল। আজকে আওয়ামী লীগের কয়জন নেতাকর্মী মারা যাচ্ছে, তাদেরকে প্যারোল দেওয়া হচ্ছে কয়জনকে, তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়ানো হচ্ছে পায়ে, কোন ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? কেন আপনি আশা করবো যে এই গুম কমিশন দেশের জন্য ভালো কিছু করতে আসছে? আচ্ছা, এই সমালোচনা আপনি নানান কিছু ব্যত্যয় বা যেগুলো অন্যায় ইত্যাদি তুলে ধরছেন, কিন্তু 75 বছর বয়সের কিন্তু একজন মানুষ, জি, তাকে মৃত্যুর পর হাত করা পড়ানো হয়েছে। পৃথিবীর কোন দেশে আপনি ইসরায়েলি দেখাতে পারবেন এরকম একটা ঘটনা? ইসরায়েলি বম্বিং করা হচ্ছে, শিশু মারা যাচ্ছে, ইসরায়েলি কাউকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। জি, জি, আপনি এরকম অনেক এই বলতে পারেন। কিন্তু ধরেন আপনারা বলছেন যে সে বিচার হয়েছিল সেই ওসির, তাকে প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু ধরেন কক্সবাজারের ওই যে তার নামটি ঠিক মনে করতে পারছি না, যার ফোন আলাপ, মানে যার অডিও রেকর্ড, একরাম, একরাম একরাম, একরাম হত্যাকাণ্ড, একরাম, হ্যাঁ, কোথায় তাদের বিরুদ্ধে কি একরাম। ব্যবস্থা হলো র্যাবের বিরুদ্ধে? আচ্ছা, আপনি বাংলাদেশের স্বাধীন, ভালো কথা বলছেন। আপনি একটা র্যাব গঠিত হয় 2004 সালে, না 3 সালে বোধ হয়, বিএনপির আমলে। এবং আইনুল সালিশ কেন্দ্র, যেটা আওয়ামী লীগের অন্যতম ক্রিটিক একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী র্যাব প্রতিষ্ঠার প্রথম 2 বছরেই 743 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়, এবং চট্টগ্রামে শিকার হয়েছিল সবচেয়ে বেশি 136 জন। তখন র্যাবের প্রধান ছিল এই যে আজকে নতুন নতুন করে নীতি, আদর্শ, মানবতার কথা বলছে না, কর্নেল
সোহানুর রহমান না কি নাম, সেই, তার কোনো বিচার হয়েছে? আপনি বাংলাদেশে শেখ হাসিনার একমাত্র সরকার, যেই সরকারের আমলে নারায়ণগঞ্জে 7 মার্ডারের কারণে আওয়ামী লীগের প্রভাবশালী একজন মন্ত্রীর মেয়ের জামাই এবং সেনাবাহিনীর কর্নেল 2জন মেজরের সর্বোচ্চ সাজা হয়েছে। কিন্তু একরাম হত্যাকাণ্ডের বিচার কেন হলো এরপরও না? আমি একটা ঘটনার এরপরও কথাই আপনি বলছি। এরপরও আপনি বলবেন যে আওয়ামী লীগের আমলে সাজা হয়নি। এই যে একরাম হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের কেন হলো না? আমি বলছি কি বিচার তো একরাম হত্যাকাণ্ডের বিচার, তথ্য ডকুমেন্ট তো সবকিছু লাগবে, ডেফিনেটলি বিচার হয়নি কেন? মানে এটা তো আপনি বললে তো হবে না। আমরা তো বললাম যে একরাম হত্যাকাণ্ড, আপনার 7 মার্ডার পরে যে বিচার হয়েছে, এর আগে কোন হত্যাকাণ্ডের বিচার হয়েছে কিনা? এবং একরামের পরে তো একরামের এটাও হয়তো ঘটনার হইতো না যদি এভাবে করে লাশগুলো ভেসে না উঠতো পানিতে, একদম শোনেন, এখন সামনাসামনি হতো। মজার মজার বিষয় আমি হচ্ছে জানি না কি, আসলে হতো কিনা, আমি বললাম না যে সেটা তো একদম চোখের সামনে আমাদের হতো। একটা আমাদের বলে না কথায়, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আমরা যখন বিচার করব বলে যে এটা বিচার হইতো না যদি ধরা না পড়তো। আরে ভাই, ধরা না পড়লে বিচারটা করবেন কি করে আপনি? আমার, মানে আপনি ওটাই যদি প্রশ্ন করছেন যে বিচারক ধরা হন, পড়লো কিন্তু বিচার আপনি হলো না। যদি একরাম আপনি যদি হত্যাকাণ্ডের বিচার বিচার হওয়াটা আপনি যদি বিচার আপনি বিচারকের আসনে বসা, হুম, আপনি জানেন আমি খুনি, আমার লয়ার যদি আমাকে খুনি প্রমাণ করতে না পারে, আপনি আমাকে সাজা দিতে না, পারবেন? না, একদমই না। তাহলে জি, একদমই না। কিন্তু জানার পরও, জি, এই যে জানার পরও আপনি কার বিচার করেছেন? জি। একরাম হত্যাকাণ্ডের বিচার বিএনপি প্রক্রিয়াটাই আমরা জানি নাই আসলে যে কিছু হলো কিনা। হলো কোথায়, কোথায় চলে গেল সেটি আমরা আর বুঝলাম না। এমনকি মার্কিন নিষেধাজ্ঞা যখন হলো তখনও বিশেষ করে ওই হত্যাকাণ্ডের কথাটাই বলা হয়েছিল। মানে কিছু, কিছু ঘটনা থাকে না যে ওই যে কার যেন একটা ডেফিনেটলি, অবশ্যই বিখ্যাত এটা উক্তি, মর্মস্পর্শী ঘটনা ছিল, হুম, যে অবশ্যই মর্মস্পর্শী ঘটনা ছিল। ওই মিলিয়ন ডেথ, অনেক সময় স্ট্যাটিস্টিক্স একজনের ডেথ হচ্ছে ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়। একরাম হত্যাকাণ্ড এরকম একটা ট্র্যাজেডি হয়ে মানুষের মাথায় আসলে মনে আছে যে এরকম একটা ঘটনা ঘটেছিল। কিন্তু এই বিষয়ে কেন আসলে উত্তর দিলেন না বা এই বিষয়ে কোনো রিপ্লাই, প্রতিক্রিয়া থাকলো না, এটি অস্বীকারও তো করলেন না সাবেক প্রধানমন্ত্রী। ওই যে কোনটা? গুমের বিষয়ে বলছে, এই যে নিখোঁজ হয়ে গেলেন কেন সেই বিষয়ে এফপির বলছে যে এই বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেন নাই বা কিছু বলেন নাই। উনি বলেননি, কিন্তু আমি তো আমার জায়গা থেকে একটা ব্যাখ্যা দিলাম। আমি বলছি এখন মাননীয় প্রধানমন্ত্রী কেন বলেন নাই, আপনি যদি আমাকে বলেন যে এটা আপনি বলেন, হুম। সেটা তো আমি তো ওনার দলের ওনার কর্মী, তো ওনার ব্যাখ্যাটা উনি কেন ব্যাখ্যা দেন নাই? ওনার তো আপনি সব বাদ দেন না, উনি তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে 44 বছর, হুম। তাই না? ওই জায়গায় তো আমি বলতে পারিনি যে উনি কেন ব্যাখ্যা দেন না। নিশ্চয় বলবেন, ডেফিনেটলি হয়তো বলবেন, বাট আমি বলছি কি এরকম ঘটনা বা এরকম মানে অপরাধীদেরকে ধরার জন্য জয়েন্ট ইন্টারোগেশন সেল বলেন বা এরকম এর পৃথিবীর কোন দেশে নাই? এগুলো তো সব এক্সাজারেশন, আজকে তো ক্লিয়ার হচ্ছে প্রতিদিন। জয়েন্ট ইন্টারোগেশন আর গুমের বিষয়টা কি এক এক? আপনি গুমের ঘটনা যেটা বলছেন, আমি জানি না আপা কেন জবাব দেননি, কিন্তু আপনি দেখুন এই হেফাজতের ঘটনার পরও বলা হলো 10,000কে হত্যা করা হয়েছে, এবং আদিলুর রহমান পরে একটা তালিকা প্রকাশ করেছিলেন, সেই তালিকা থেকে 52 জন ফেরত এসেছিল। কারণ এগুলো তো বানানো গুম, হুম। যদি বানানো না বানানো হলে আপনি 24-এর ঘটনা বলেন, কিন্তু ধরেন 24-এর ব্রিগেডিয়ার ঘটনায় আমান আমরা আজমি, হুম্মাম কাদের, তারা তো এখন এসে এসে বলছেন, মাইকেল চাকমা, তারা তো এখন এসে যে বলছেন তাদের বক্তব্যগুলো কি আসলে মিথ্যা? না না, আমি ওইটা বলছি, এই যে আজমির কথা, আজমি যে মিথ্যা বলছে এটা কি সন্দেহ আছে আপনার? আজমি বলছে না যে আমাকে একটা রুমের মধ্যে আটকে রাখতো, পেশাব করতে যাইতে হতে 3 মাইল দূরে, কিন্তু কিন্তু আয়নাঘরে দেখলাম যে তার রুম দেখাইলো, যেখানে খুব সুন্দর একটা কমোডওয়ালা বাথরুম এবং খুব সুন্দর একটা টাওয়াল। তা সে মিথ্যা বলতেছে, এটা তো প্রমাণ করার কোনো বাকি আছে? এবং আপনি 8 বছর একটা টাওয়াল দিয়ে, একটা গামছা দিয়ে আপনি পানি মুছছেন, এই গামছাটা কি কোনোদিন থাকতে পারে? তো ওই যে মিথ্যা বলছে, এরপরে কি কোনো প্রমাণ দেওয়ার কিছু মানে আছে? একটা গামছার কোমরেই প্রমাণ হয়ে যাচ্ছে? না না, আমি বলছি কি, ও মানে কি গুম বলছে যে কমিশনে এত আমি কিছু এই প্রমাণ করছেন, গামছাটা ৮ দিয়ে, বছর তিনি কোথায় থাকলেন? না না, সেই গামছাটা শো করছে না যে এই গামছাটা নিয়ে আমি 8 বছর যত পানি মুচ্ছি, এই পানিগুলো সমুদ্রে ছেড়ে দিলে একটা সমুদ্র হয়ে যেত। হ্যাঁ, 8 বছর একটা গামছার কি বয়সকাল হতে পারে? জি, জনাব আমিনুল ইসলাম আমিন, আচ্ছা, আপনার তারপরে মনে তাকে যে করছেন যে রুমে রাখা আপনাদের হলো, এই ওই এই যে যে বক্তব্য, তারা যে মিথ্যা বলছে, হুম, মানে তারা হয়তো গুম ছিল, হুম, অবশ্যই সেটাও আমি সমর্থন করি না। হুম, তাদের অবশ্যই উচিত ছিল অপরাধ থাকলে সেটা বিচার করা, ডেফিনেটলি, এই জায়গায় আমি একমত। কারণ আমি চাই না রাজনীতি করার কারণে, মতের ভিন্নতা হওয়ার কারণে আমার বা একজন নাই হয়ে যাবে, সেটা রাজনীতি হতে পারে না। সে রাজনীতিকে আমি চিরকাল অপছন্দ করেছি, ভবিষ্যতে করব, তাতে আমার যে পজিশনে হোক না কেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে কি, তারা যে গুম
তৎকালীন সময়ে বা যখন ডিসঅ্যাপিয়ার ছিলেন তখন তাদের মেরে ফেলা হয়নি, এবং তারা যে নির্যাতনের বর্ণনা দিয়েছে সেগুলো যে সর্বৈব মিথ্যাচার, এগুলো তাদের নাদোষ নুদোষ চেহারাটাই প্রমাণ করে। এবং তারা যে আর্টিফিশিয়াল যে আয়নাঘর বানিয়েছে, সেখানে যে সুন্দর ইংলিশ কমোড এবং সেখানে যে সুন্দর টাওয়াল, আবার 8 বছর একটি গামছা ব্যবহার, এগুলোর সাথে মিলে না, মিথ্যাচার করছে, এটা ক্লিয়ার। জি। আর তারা মিথ্যাচার করছে, তারা সেটি ক্লিয়ার হচ্ছে। আপনারা যা বলছেন, আপনি মনে করছেন যে জনগণের কাছে এই বিষয়গুলো বিশ্বাসযোগ্যতা পাচ্ছে? আমি বলছি কি জনগণ বিচার করবে। আমি বলছি কি জনগণ তো যদি জনগণ যদি তাদের বিবেচনায় মনে করে আমার কথা রাইট, তাহলে বিশ্বাস করবে, মনে না করলে বিশ্বাস করবে না। আমি তো জনগণের উপর আমার ইচ্ছাটা জোর করে চাপিয়ে দিতে পারবো না, জি, জি। জনগণ যদি গ্রহণ করে। বাট আপনি আমি বিশ্বাস বলছি করছেন, যদি জনাব আমিনুল 8 ইসলাম আমিন, বছর আপনি বিশ্বাস করছেন? আমি 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 আপনাকে খুব ক্লিয়ারলি বলছি যে একজন মানুষ অপরাধী হতেই পারে, রাজনৈতিক মতের ভিন্নতা থাকতেই পারে, সেজন্য তার অপরাধ অনুযায়ী বিচার করা দরকার। তাকে ডিজঅ্যাপিয়ার করা আমি কোনোদিন সমর্থন করিনি, করব না। জি। আমি দ্য লাস্ট ম্যান, আমি তার পক্ষে ফাইট করবো, ডিজঅ্যাপিয়ারিংয়ের বিপক্ষে আমি। কিন্তু ডিজঅ্যাপিয়ার থাকা অবস্থায় ওরা যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো যে সর্বৈব মিথ্যা, সেটি তাদের জি। আচরণের সেই প্রমাণিত, কথাগুলো সেটি মিথ্যা আমার হতে পারে, বক্তব্য। কিন্তু তারা ডিসঅ্যাপিয়ার হয়েছিলেন, গুম হয়েছিলেন। এটি কি আসলে মিথ্যা না না, কথা? ডিজেপিয়ার হয়েছিলেন তো, আমি তো বললাম ডিজেপিয়ার না হলে তো তারা এটা আসতো না, হুম, তার দিন পরে বেরিয়ে আসতো না। হুম। কিন্তু আমি বলছি কি ডিজেপিয়ার হওয়াটাকে তো আমি বলছি যে এটা আমি কোনোভাবে সমর্থন করি না। আপনার সাথে আমার রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, তার মানে আমি আপনাকে ডিজেপিয়ার করে দেবো সেটা রাজনীতি না, সেটা হতে পারে না। তার এবং মানে এই আমি ব্যাখ্যাটা আবার এরকম যে গুম হয়েছে, কিন্তু গুমে যেরকম নির্যাতন বা যা বলা হচ্ছে সেগুলো হয়নি, আপনি সেটা বলছেন? এবং যে পরিমাণ গুমের কথা বলা হচ্ছে সে পরিমাণ হয়নি, হয়তো 2-4 জন হয়েছে। এবং সেটি ওই যে আজ মাননীয় প্রধানমন্ত্রী তার ইন্টারভিউতে যেটা বলেছেন, যে এখানে অনেক সময় আসলে এই সরকারি যন্ত্রের কারণে অনেক কিছু, অনেকের অগোচর অনেক ঘটনা ঘটে, এটাও স্বীকার করার জায়গা নেই। জি। আবার অবশ্য যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবু তিনি বলেছেন যে সরকার প্রধান হিসেবে আমি এর দায় এড়াতে পারি না, উনি তো জি, কিন্তু বলেছেন। তাহলে এই দায়গুলোর জন্য এই রেসপন্সিবিলিটি তিনি নিচ্ছেন। হ্যাঁ, বলেছেন লিডারশিপের রেসপন্সিবিলিটি, উনি তো আল্টিমেট বলেছেন রেসপন্সিবিলিটি নিচ্ছেন। তাহলে সেই রেসপন্সিবিলিটি থেকেও তিনি কেন আসলে এটার জন্য একটা ক্ষমা প্রার্থনা করছেন না? বা আপনার মনে হয় যে সেই রেসপন্সিবিলিটি যদি থেকে থাকে তারও একটা মানে ক্ষমার জায়গা আছে? ক্ষমা প্রার্থনার বিষয়টা হচ্ছে কি, আপনি বলি আপনাকে, এই যে আমার এই কাজটা ভুল ছিল, এটাও কিন্তু এক ধরনের, আপনি যদি চিন্তা করেন, এটাও কিন্তু একটা অ্যাপোলাইজেশনের মতো। আর এখন ক্ষমার যে বিষয়টা আসছে, আপনি যেখানে এই দখলদার অবৈধ মবেস্টার গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের ইতিমধ্যে 5,500 মতো নেতাকর্মীকে মেরে ফেলেছে। এখন আমরা কি সে লাশ টানবো নাকি এই খুনিদের কাছে ক্ষমা চাইবো? ক্ষমা চাইবার প্রসঙ্গটা আসবে জনগণের কাছে। আওয়ামী লীগ সেটাই, একটি খুনিদের কাছে রাজনৈতিক কেন দল, ক্ষমা চাইবেন? একটি হ্যাঁ। রাজনৈতিক দলের জবাবদিহিতার জায়গা হচ্ছে জনগণ। সেই জনগণের কাছে যখন আমরা ওপেনলি যাব, তখন ডেফিনেটলি আমাদের ফোরামে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত হবে। আচ্ছা, আপনারা এটি অবশ্যই একটা পুরনো বক্তব্য, এটা আপনারা আগেও বলেছেন। অনেক ধন্যবাদ। দেখা যাক 26 নির্বাচনে কি হয়, নির্বাচন হয় কিনা, নির্বাচন হলে আপনারা আসলে সেখানে কি অবস্থায় যান, বা কবে আসলে সেই যে দেশে ফিরবেন জেনুইন কম্পিটিশন এবং তার মাধ্যমে যে নির্বাচন হবে তারপর। অনেক ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম আমিন, আপনি আমার সাথে যুক্ত হয়ে সময় দিলেন। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সম্মানিত দর্শকদেরকে সালাম। ধন্যবাদ দর্শক।